আসসালামু আলাইকুম। প্রোকোডারে আপনাকে স্বাগতম। আমি আলী হোসেন, একজন ওয়েব ডেভেলপার। আপনার লক্ষ্য যদি হয় আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হবেন, তাহলে ফটোশপ তো আপনাকে অবশ্যই শিখতে হবে, কিন্তু এর পাশাপাশি আপনার লক্ষ্য যদি হয় আপনি একজন ওয়েব ডিজাইনার অথবা ওয়েব ডেভেলপার হবেন, সেক্ষেত্রেও ফটোশপের বেসিকটা আপনার জন্য ইম্পর্টেন্ট। আর আজকের এই ক্র্যাশ কোর্সে আমি আপনাদেরকে পুরো বেসিক ফটোশপটা শিখিয়ে দিব এবং এই বেসিক ফটোশপ টিউটোরিয়ালের উপর ভিত্তি করে আমি এই প্রজেক্টটা বানিয়েছি। যেমনটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা বিজনেস কার্ড, এবং এই বিজনেস কার্ডটা আমি আজকের ভিডিওতে যে কনসেপ্টগুলো দিয়েছি এবং যে যা কিছু আমি শিখিয়েছি তার উপর ভিত্তি করেই বানিয়েছি। যদিও প্রত্যেকটা প্রজেক্টে আমাদের নতুন নতুন কাজ করতে হয়, তো আপনি যখনই নতুন কোনো প্রজেক্ট করতে যাবেন তখন আপনার নতুন অনেক কিছু শেখা হবে। তো আজকের এই ভিডিওতে আপনি যদি A to Z দেখেন এবং আমার সাথে প্র্যাকটিস করতে করতে আগান, তাহলে আমি আশা করছি ভিডিওটা যখন শেষ হবে তখন আপনিও ঠিক এরকম একটা বিজনেস কার্ড বানাতে পারবেন। তাই আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আপনি ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার অথবা গ্রাফিক্স ডিজাইনার যাই হতে চান না কেন, আপনাকে হচ্ছে যে ফটোশপের বেসিকটা জানতে হবে। আর এই ভিডিওটা আমি এজন্যই বানিয়েছি। এছাড়াও এলইডিপির কারণে অনেক লোকজন গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছে এবং তারাও বেসিকটা কিভাবে বিল্ড করবে সেটা বুঝতে পারছে না, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে বলে আমি মনে করি। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি আপনি এখনো প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেই সবার আগে আপনি দেখতে পান। কারণ আমার এই চ্যানেলে আপনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পাবেন। এছাড়াও যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনি মনে করেন আপনার পরিচিত কারো এই ভিডিওটা হেল্পফুল হবে তাহলে অবশ্যই শেয়ার করুন, যাতে করে তারও উপকার হয়। তো চলেন শুরু করি, ফিরে আসছি ইন্ট্রোর পর। Chuba. Audio Jungle. Chuba is coming. Chuba is coming. Audio Jungle. তো চলেন শুরু করি। ফটোশপটা ডাউনলোড করা এবং ইনস্টল করা এই ব্যাপারে আমি কিছু বলবো না, যেহেতু এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার। আপনি আপনার নিজ দায়িত্বে এটাকে ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। আপনি টরেন্ট সাইট বা বিভিন্ন জায়গাতে এর ক্র্যাক ভার্সন পাবেন, বা আপনি প্রিমিয়াম ভার্সন যেটা আপনার জন্য সুবিধাজনক আপনি সেটাই ব্যবহার করবেন। তো আমি এখন আমার কম্পিউটারে যে ফটোশপটা আছে লেটেস্ট ভার্সন ফটোশপ CC 2019, এটা এখন আমি ওপেন করতে যাচ্ছি। এর পাশাপাশি আপনি যে ভার্সনেই ওপেন করেন না কেন, হয়তো এই আউটলুকটা একটু চেঞ্জ হবে, প্লাস একটু এদিক সেদিক হবে, কিন্তু ম্যাক্সিমামই একই রকম। হ্যাঁ, CC যে কোনো ভার্সন 2014 পর থেকে 19 পর্যন্ত আপনি যে ভার্সনই ব্যবহার করেন না কেন, এটা কোনো সমস্যা নেই, এটা এরকম হবে। আর এক্ষেত্রে আমার এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আমার বানানো বিভিন্ন প্রজেক্টের বা আমার ফাইলগুলোর একটা শর্টকাট এখানে দেখাচ্ছে। তো সবার আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা নতুন ডকুমেন্ট খুলতে হবে ফটোশপে। এটা হচ্ছে ফটোশপের বেসিক ইন্টারফেস। এক একটা ভার্সনে এক এক রকম থাকে। যেমন এখন আপনি যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমার ল্যাপটপের আগের ভার্সন, মানে এখানে হচ্ছে যে ফটোশপ CC 2014 ইনস্টল করা, এবং দেখেন এটা কিন্তু আউটপুটটা অন্যরকম। তো ঠিক আছে, চলেন আমরা এবার লেটেস্ট ভার্সনে ফিরে আসি। তো দেখেন এটা হচ্ছে আমাদের লেটেস্ট ভার্সন, এবং এখানে আমরা যাবো হচ্ছে ফাইল থেকে আসলে দেখেন এখানে নিউ একটা অপশন আছে। এছাড়া আপনি কিবোর্ডে কন্ট্রোল যদি N দেন, Ctrl+N চাপেন, তাহলেও কিন্তু আসবে। দেখেন এখানে লেখাও আছে Ctrl+N। হ্যাঁ, তো আপনি এরকম Ctrl+N দিবেন। চেষ্টা করবেন ফটোশপের লেটেস্ট ভার্সনটা ব্যবহার করতে, এটা ব্যবহার করলে আপনার অনেক বেশি সুবিধা হবে। তো আপনি যখন Ctrl+N দিবেন তখন লেটেস্ট ভার্সন এরকম একটা পপআপ উইন্ডো আসে। আর আগের ভার্সনগুলোতে যেমন দেখেন 2014 যে ভার্সনটা, সেই ভার্সনে কিন্তু পপআপটা আরেক রকম। হ্যাঁ, তো দেখেন এটা এরকম আসছে, একদম বেসিক একটা ইন্টারফেস, দুইটার ইন্টারফেস আলাদা আলাদা। এখানে যেমন সবগুলো টুল দেখা যাচ্ছে, কিন্তু আমাদের লেটেস্ট ভার্সনে আবার অন্যরকম। তো এখানে আপনি যদি নতুন একটা ফাইল ওপেন করতে চান তাহলে ফাইলে ক্লিক করবেন, এখান থেকে আসলে দেখেন নিউ, Ctrl+N চাপ দিলে চলে আসবে, এবং এখানকার উইন্ডোটা দেখেন লেটেস্ট ভার্সনের থেকে আলাদা। এখানে যে প্রিসেটে আছে কাস্টম, এখান থেকে আপনি অনেক রকম প্রিসেট নিতে পারেন। যেমন মনে করেন ডিফল্ট ফটোশপ সাইজ দিলে একটা ডিফল্ট সাইজ আসবে, এর পাশাপাশি ইউএস পেপার দিলে ইউএস পেপারের যে সাইজ সেটা আসবে, এর পাশাপাশি ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েব, আপনি কি কাজের জন্য ফটোশপটা ব্যবহার করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি কোনো কাস্টম লেআউট চান সেটা এখানে দিতে পারবেন। আর মনে করেন আমরা এখানে আপাতত কাস্টম দিয়ে রাখি। আর অ্যাডভান্সে আসলে এখান থেকে আপনি হচ্ছে যে কি ধরনের ওয়ার্কস্পেস নিয়ে কাজ করবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এটা হচ্ছে যে পূর্বের ভার্সনে ফটোশপটা এরকম, আর লেটেস্ট ভার্সনে দেখেন ফটোশপটা এমন যে রিসেন্ট যেহেতু আমি কাজ করেছি এরকম, তো এরকম দেখাচ্ছে। এবং আপনি সেভ যদি কোনো টেমপ্লেট সেভ করে রাখেন সেটা এখানে আসবে। আপনি ফটো নিয়ে যদি কাজ করেন, যেমন অনেক না হয় না যে আমরা ডিফল্ট ফটোশপ নিয়ে কাজ করি বা ল্যান্ডস্কেপ ফটো এরকম থাকে, এগুলো নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। এখানে এরকম অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। প্রিন্ট নিয়ে কাজ করতে চাইলে আপনি লেটার সাইজের পেজ বা লিগাল পেজ, ট্রাইফোল্ড, A4, আপনি ঠিক কি ধরনের পেপার সাইজ নিয়ে কাজ করতে চান সেটার কিছু ডিফল্ট মার্কআপ দেওয়া আছে। আবার আর্ট এন্ড ইলাস্ট্রেশন যদি আপনি করতে চান সেটার জন্য ওয়েবের জন্য আলাদা, যেমন দেখেন যে কমন ওয়েবসাইটের জন্য আলাদা 1366x768, আবার লার্জ ওয়েবসাইট যেমন আমার কম্পিউটারের স্ক্রিন হচ্ছে 1920x1080, আবার মিডিয়ামের জন্য, মানে এখানে কিন্তু লেটেস্ট ভার্সনে সবগুলো আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। আবার যারা মোবাইল অ্যাপ ডিজাইন করে তাদের জন্য দেখেন মোবাইলের জন্য আলাদা আলাদা একটা ট্যাব দেওয়া আছে, যেখানে iPhone X এর জন্য হচ্ছে একটা ইউনিট, তারপর iPhone 8, 7, 6 এর জন্য আলাদা ডিজাইন, সবার জন্য আলাদা আলাদা কিন্তু আউটপুট দেওয়া আছে, তাই না? তো আপনি আপনার পছন্দ মতো নেবেন। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা রিসেন্ট এখানে থাকবো, কাস্টম একটা নিবো। এখানে দেখেন কাস্টমের জন্য আবার অনেকগুলো আছে। হ্যাঁ, তারপর এখানে আমরা একটা নাম দিব, যে কোনো নাম। তো আমরা মনে করেন দিলাম নিউ, যেহেতু আমরা নতুন একটা প্রজেক্ট বানাচ্ছি। এবং এখানে আপনাকে উইড এবং হাইট দিতে হবে। এটা এখানে দেখেন ডিফল্ট পিক্সেলে আছে, আমি পিক্সেলে সেট করে রেখেছি। আপনার ক্ষেত্রে ইঞ্চি বা মিলিমিটার, সেন্টিমিটার যে কোনোটাই থাকতে পারে, আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আপনার পছন্দেরটা। হ্যাঁ, তো আমরা উইড 1200 এবং হাইট 900 থাকুক, সমস্যা নেই। আর এখানে ওরিয়েন্টেশনটা কিভাবে হবে দেখেন, এই যে ল্যান্ডস্কেপ
ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট দুইটা মোডই আছে, আপনি চেষ্টা করে অ্যাড করতে পারেন। আর লেটেস্ট ফটোশপে আর্টবোর্ড নামে একটা অপশন আছে, যেটা ক্লিক করলে আপনার দুইটা উইন্ডো আসবে। যেহেতু এটা একদম বেসিক টিউটোরিয়াল, তাই আমরা এখানে আর্টবোর্ড নিয়ে কোনো কথা বলবো না। আর রেজুলেশনটা 72, এটা হচ্ছে যে আপনাকে একটা জিনিস মনে রাখেন, এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনার কাজটা যদি ওয়েবের জন্য হয়, মানে ওয়েবে দেখাবে সেই সব কাজের জন্য হয়, তাহলে আপনি রেজুলেশন 72 রাখবেন। কিন্তু আপনার কাজটা যদি হয় প্রিন্টের জন্য, সেক্ষেত্রে আপনি রাখবেন হচ্ছে 300। হ্যাঁ, তো যেহেতু আমাদের এখন আপাতত বেসিক কাজ করবো, তাই আমরা এটা 72 রাখবো। আর এখানে যে কালার মোড 8GB আছে, 8GB তে রাখবেন হচ্ছে যখন আপনার কাজগুলো প্রিন্টে না দেখিয়ে আপনি দেখাবেন হচ্ছে ওয়েবে। যেমন মনে করেন আমি ইউটিউবের জন্য কোনো থাম্বনেল বানাচ্ছি, বা ইউটিউবের চ্যানেল আর্ট বানাচ্ছি, বা হচ্ছে যে এমন কোনো ডিজাইন করছি যে কাজগুলো শুধুমাত্র ওয়েবেই ব্যবহার হবে, এগুলো কখনো প্রিন্ট হবে না, সেই কাজগুলো আমরা 8GB কালার মোডে করবো। আর যখনই আমরা কোনো কিছু প্রিন্ট করবো, তখন আমরা সেটাকে সিলেক্ট করবো CMYK কালার মোডে। তাহলে যেটা হবে যে আপনি ঠিক স্ক্রিনে যেমন দেখবেন, আপনি প্রিন্ট করলে একই রকম আউটপুট পাবেন। কিন্তু আপনি 8GB তে ডিজাইন করে যদি CMYK তে প্রিন্ট করেন, বা 8GB কালার করে কোনো কিছু আপনি CMYK প্রিন্ট করতে গেলে দেখবেন যে সব চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে এখানে দুইটা, আপনি যদি প্রিন্ট করেন তাহলে থাকবে CMYK, আর আপনার যদি সব কাজ ওয়েবের জন্য রেডি করেন তাহলে সেটা আপনি 8GB কালার মোডে করবেন। তো আমরা এখানে 8GB করবো, আর যখন আপনি CMYK কালার মোডে কোনো কিছু ডিজাইন করবেন তখন সেটাকে 300 করে দিবেন। হ্যাঁ, তো আমরা এখন এটাকে 8GB কালার মোডে রেখে রেজুলেশনটা 72 করে রাখি। আর এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, আমি এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট ব্ল্যাক দুইটা দিতে পারেন, অথবা কোনো কাস্টম ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারেন। হ্যাঁ, যদি আপনি কাস্টম দিতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি যে কোনো কালার সিলেক্ট করে দিলে সেই কালারটা এখানে চলে আসবে। তো আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার রাখি, এবং এখানে অ্যাডভান্স অপশনে আসলে আরো কিছু অপশন আছে, এগুলো দরকার হবে না আশা করি। তো এরপরে আমরা যাবো হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলে আপনার জন্য একটা উইন্ডো তৈরি হয়ে যাবে এখানে। তো এটা হচ্ছে ফটোশপের একদম বেসিক একটা ইন্টারফেস। তো এই ইন্টারফেসে আসলে এখন আপনাদেরকে আমি কিছু ব্যাপার দেখাচ্ছি। যেমন এখানে দেখেন হোম বাটনে ক্লিক করা আছে, মানে আমরা এখন এখানেই আছি, এবং এখানে দেখেন একটা ট্যাব। আমরা কম্পিউটারের যখন ব্রাউজার ওপেন করি, যেমন দেখেন এটা একটা ব্রাউজার, আমরা কিন্তু এরকম নতুন নতুন ট্যাব তৈরি করতে পারি, তাই না? এবং প্রত্যেকটা ট্যাবে আলাদা আলাদা কাজ করতে পারি। যেমন আপনি যদি চান যে একটা ট্যাবে ইউটিউব দেখবেন, একটা ট্যাবে ফেসবুক দেখবেন, একটা ট্যাবে উইকিপিডিয়া দেখবেন, একটা ট্যাবে রেডিট দেখবেন, আপনি চাইলেই পারবেন, তাই না? একইভাবে আপনি যদি ফটোশপে আসেন, এখানে আসলেও আপনি এরকম আলাদা আলাদা উইন্ডো করতে পারবেন। যেমন দেখেন এখানে একটা উইন্ডো আছে, এখন আপনি যদি আরেকটা উইন্ডো নিতে চান, আপনি নিউ দিয়ে এখানে নতুন আরেকটা উইন্ডো দিয়ে ক্রিয়েট দিলে আরেকটা উইন্ডো হবে। দেখেন দুইটা কিন্তু আলাদা আলাদা উইন্ডো। হ্যাঁ, তো আপনি এরকম নতুন নতুন ট্যাব নিতে পারবেন। এটা গেল প্রথম কাজ। আর এই যে এখানে দেখেন আমরা একটা একটা করে দেখাই, এটা হচ্ছে যে মুভ টুল। হ্যাঁ, আপনার প্রজেক্টে কোনো কিছু যদি আপনি মুভ করতে চান তাহলে এটা দেখাবে। আর লেটেস্ট ভার্সনের একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এটা খুব ইউজার ফ্রেন্ডলি এবং নতুনদের জন্য খুব সুবিধাজনক। সেটা হচ্ছে দেখেন আপনি এখানে আসলে আপনাকে একটা ছোট্ট করে আউটপুট দেখাবে যে এটা দিয়ে এই কাজ করা যায়। হ্যাঁ, যেমন মনে করেন আমরা একটা স্কোয়ার নেই, রেক্টেঙ্গুলার স্কোয়ার নিলাম, নেওয়ার পরে আপনি এই যে মুভ টুলটা সিলেক্ট করার পর যখন আপনি এখানে ক্লিক করবেন তখন সেটা সিলেক্ট থাকবে। যে এই টুলটা সিলেক্ট থাকবে সেটা দেখেন একটু ডার্ক হয়ে আছে। হ্যাঁ, তো আমার মনে করেন এখন মুভ টুল সিলেক্ট আছে, এখন আমি কিন্তু চাইলে এটাকে আমি মুভ করাতে পারছি। তো আপনার যখন কোনো একটা ডিজাইনে আপনি কোনো কিছু মুভ করানোর প্রয়োজন হবে, তখন হচ্ছে যে আপনি এই মুভ টুলটা ব্যবহার করবেন। এই মুভ টুলে ক্লিক করে রাখলে এখানে আরেকটা টুল আছে আর্টবোর্ড টুল। আমি একটু আগে দেখিয়েছিলাম যে ফটোশপে আর্টবোর্ড তৈরি করা যায়, তো সেটা আমরা ইলাস্ট্রেটরে আপনি যারা কাজ করে তারা আর্টবোর্ড সম্পর্কে ভালো জানে। ফটোশপে আর্টবোর্ড করা যায়, আমি একটু পরে আপনাদেরকে আর্টবোর্ডটা দেখাবো। আপাতত এটুকুই দেখে রাখেন। এবং লেটেস্ট ভার্সনে যেহেতু আর্টবোর্ড অপশনটা অ্যাড করা আছে, তাই এখানে দুইটা অপশন আছে, কিন্তু নর্মালি কিন্তু এখানে মুভ টুলে অন্য কোনো অপশন নেই, জাস্ট এই একটা অপশনই থাকে যেটা দিয়ে কোনো একটা ডিজাইনকে মুভ করা যায়। হ্যাঁ, আর এরপরে যে টুলটা আছে এটা হচ্ছে যে সিলেকশন টুল। এটা দিয়ে আপনি কোনো একটা নির্দিষ্ট এরিয়াকে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখেন এটা স্কয়ার আকারে আছে, মানে আপনি যদি কোনো কিছু সিলেক্ট করতে চান তাহলে যেরকম আপনি সিলেক্ট করতে পারবেন। এবং এটা আপনার মাউস পয়েন্টার দিয়ে আপনি যত বড় ইচ্ছা অত বড় সাইজের এটাকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো এটা বলার আগে একটা কথা বলে রাখি, যেটা আমি যখন স্কেল করি তখন আপনি দেখতে পাচ্ছেন যে উইড 182 পিক্সেল এবং হাইট হচ্ছে 123-24 পিক্সেল এরকম দেখাচ্ছে। হ্যাঁ, এটা আপনার ক্ষেত্রে যদি এরকম পিক্সেলে না দেখিয়ে অন্য কোনো ইউনিটে দেখায়, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। এডিটে আসবেন, এডিট থেকে সবার শেষে দেখবেন প্রেফারেন্স আছে। প্রেফারেন্স থেকে আসবেন হচ্ছে যে এখানে একটা অপশন আছে ইউনিট এন্ড রুলস, এখানে আসবেন। এখানে আসলে এখান থেকে দেখেন আপনি সিলেক্ট করে দিতে পারবেন রুলারেরটা কিভাবে, মানে আপনার ডিজাইন অনুযায়ী। যেমন মনে করেন আপনি যখন ওয়েবের জন্য কাজ করবেন তখন সব পিক্সেলে রাখবেন, যখন আপনি প্রিন্টের জন্য কাজ করবেন তখন আপনার জন্য যেটা সুবিধা, ইঞ্চ, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, যেটা সুবিধা হয় সেটা সিলেক্ট করে রাখবেন। এগুলো সব আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। হ্যাঁ, তো আমি এগুলো সব পিক্সেল করে রেখেছি, যেহেতু আমার ম্যাক্সিমাম কাজগুলো ওয়েবের জন্যই করা হয়, আমার প্রিন্টের জন্য খুব একটা কাজ করা হয় না, সেক্ষেত্রে আমি এটা এভাবে রাখি। তো এখানে স্কোয়ার আছে, আবার এটাতে আপনি যখন ক্লিক করে ধরে রাখবেন তখন দেখেন এখানে আরেকটা অপশন আছে ইলেকট্রিক্যাল, মানে হচ্ছে যে আপনি যদি সার্কেল করতে চান, যেমন দেখেন আমি এখন একটা বৃত্ত বানাচ্ছি, এরকম বৃত্ত বানানোর জন্য আপনি ইলেকট্রিক্যাল টুলটা ব্যবহার করবেন। এটা দিয়ে আপনার বৃত্ত বানানো যাবে। এবং দেখেন আপনার যখন একটা বৃত্ত আপনি যদি পারফেক্ট সাইজের বৃত্ত বানাতে চান, দেখেন এখন কিন্তু আমার জন্য একটা পারফেক্ট বৃত্ত বানানো কঠিন হয়ে যাচ্ছে, কখনো হচ্ছে যে এটা একটু চ্যাপ্টা হয়ে যাচ্ছে, কখনো একটু লম্বা হয়ে যাচ্ছে, তাই না? তো আপনি যদি পারফেক্ট সাইজের বৃত্ত বানাতে চান, তখন হচ্ছে আপনার কিবোর্ডে শিফট চেপে ধরে যখন আপনি এবার বৃত্ত বানাবেন, তখন দেখেন আপনি যত বড় বা ছোটই করেন, মাউস যেদিকে নেন এটা কিন্তু একটা নির্দিষ্ট সাইজে বড় হচ্ছে এবং এটা সবসময় বৃত্ত আকারে হচ্ছে। একইভাবে আমরা যদি স্কোয়ারে যেতাম, মানে এখানে চেপে ধরে আমরা যদি রেক্টেঙ্গুলারে যেতাম, সেখানে দেখেন আমরা যখন বানাচ্ছি তখন এগুলো রেক্টেঙ্গল হচ্ছে, কিন্তু আমি যখন শিফটে চাপ দিব তখন দেখেন এটা কিন্তু স্কোয়ার আকারে বড় হচ্ছে। হ্যাঁ, মানে আপনি শিফট চেপে যদি কাজ করেন তখন আপনার স্কেল গুলো একটা নির্দিষ্ট আকারে বড় ছোট হবে। এর পাশাপাশি এখানে আরো দুটো আছে, একটা হচ্ছে সিঙ্গেল রো মার্কিউ টুল। এটা দিয়ে আপনি যদি সিলেক্ট করেন তাহলে হচ্ছে এরকম একটা সিঙ্গেল রো মার্কিউ হবে। আবার দেখেন এখানে আরেকটা হচ্ছে সিঙ্গেল কলাম, এটা কলাম আকারে এরকম সিলেক্ট হবে। আর আপনি যদি যে কোনো একটা সিলেকশন নিলেন, নেওয়ার পরে সিলেকশনটাকে আবার যদি বাদ দিতে চান তাহলে আপনার কিবোর্ডে কন্ট্রোল ডি চাপলে ডিসিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা এরকম হলো। তো এখানে যে সিলেকশনের ব্যাপারে সিলেক্ট করে আপনি অনেক কাজ করতে পারেন। যেমন আমি এই যে একটা সিলেকশন নিলাম, যেখানে দেখেন পেইন্ট বাকেট টুল আছে, এটা
এটা দিয়ে আমি যদি এখন এর ভিতরে কোনো কালার দিতে চাই আমি কিন্তু চাইলেই পারবো। দেখেন আমি এখানে একটা নতুন কালার দিয়ে দিতে পারি, হ্যাঁ, এই সিলেকশনের ভিতরে। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ব্যাপারই, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা একটু পিছনে ফিরে যাই, এগুলো আমি আপনাদেরকে সব বুঝিয়ে দিব একটা একটা করে, টেনশন করবেন না। এরপরে যেটা আছে এটা হচ্ছে যে আমাদের দেখেন এটা, এই যে এখানে যে টুলটা আছে এটাকে আমরা বলি লেসো টুল। এই লেসো টুলটা দিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করি। যেমন দেখেন আমি এখানে ক্লিক করলাম, মানে এটা সিলেক্টেড। এই লেসো টুলটাকে এবার যদি আপনি মনে করেন এই যে স্কোয়ারটা আছে এটাকে যদি আপনি সিলেক্ট করতে চান, খুব সহজে আপনি এটা দিয়ে লেসো টুলটা দিয়ে সিলেক্ট করে নিতে পারবেন। বা কোনো একটা জায়গাকে আপনি ফ্রি হ্যান্ড ভাবে সিলেক্ট করতে যদি চান তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। দেখেন এই যে এখানে যে আমাদের যে সিলেকশন টুল আছে, এই সিলেকশন টুলটা দিয়ে কি হয়, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল বা এটাকে আমরা মার্কিউ টুল বলি। তো এই টুলটা দিয়ে কি হয়, আমরা কখনো স্কোয়ার করি বা কখনো সার্কেল বা বৃত্ত বানাই, তাই না? কিন্তু আমাদের কখনো কখনো ফ্রি হ্যান্ড সিলেকশনের প্রয়োজন হবে। তো সেই ফ্রি হ্যান্ড সিলেকশনের জন্য আমরা লেসো টুলটা ব্যবহার করবো। এটা দিয়ে আপনি ফ্রি হ্যান্ড সিলেক্ট করতে পারবেন। দেখেন এরকম আপনার যেরকম সাইজের আপনার সিলেকশন দরকার হয় আপনি সেরকম সাইজের সিলেকশনটা আপনি লেসো টুল দিয়ে করতে পারবেন। এখানে আরো কয়েকটা টুল আছে, যেমন পলিগনাল লেসো টুল। এটা দিয়ে আমরা হচ্ছে পলিগন আকারে সিলেক্ট করতে পারবো। দেখেন এরকম, মানে আপনার মাউস দিয়ে আপনি ক্লিক করে করে দিবেন, তারপরে যখন সার্কেল হবে দেখেন এরকম, এটা দিয়ে পলিগন আকারে আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে আছে ম্যাগনেটিক লেসো টুল। এই লেসো টুলটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি কোনো একটা প্রজেক্টের আশেপাশে একটু ঘুরে ঘুরে দিলে ও ম্যাগনেটিক ভাবে পারফেক্টলি সিলেক্ট হয়ে যায়, হ্যাঁ, একদম সুন্দর করে। তো দেখেন এরকম ভাবে আমি কিন্তু একটা পুরো উইন্ডো জুড়ে একটা সিলেকশন নিয়ে নিলাম। ম্যাগনেটিক লেসো টুলটা দিয়ে এরকম আপনি ম্যাগনেট আকারে সিলেক্ট করে নিতে পারবেন। ফটোশপে প্রচুর সিলেকশন নিয়ে প্রচুর কাজ হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে প্রচুর কাজ হয়, আর এইসব কারণে আমাদের এইসব টুলের প্রয়োজন হয়। তো আমি কন্ট্রোল ডি চেপে আমাদের যে সিলেকশনটা নিয়েছিলাম সেটা কেটে দিলাম। তো এখানে এরকম অনেক রকম টুল আছে, আপনি আপনার সিলেক্ট করে করে দেখবেন যে আপনার জন্য আর কি কি টুল আছে। এরপরে দেখেন আমাদের আছে হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা দিলে কি হবে, আমরা দেখেন আগে দুইটা সিলেকশন টুলে ছিল, একটা স্কয়ার টুল আর একটা ছিল হচ্ছে ফ্রি হ্যান্ড টুল। কিন্তু এই কুইক সিলেকশন টুল হচ্ছে আপনার কোনো একটা জায়গা যদি খুব দ্রুত সিলেক্ট করার প্রয়োজন হয় তখন আপনি এরকম করবেন। দেখেন আমি এখানে একটা ক্লিক করার সাথে সাথে আমার এই পুরো এরিয়াটা সিলেক্ট করে নিল। এটা হচ্ছে একটু ফটোশপের এআই এর মতো, মানে সে বুদ্ধি করে বুঝে নেবে যে আপনি ঠিক কতটুকু এরিয়া সিলেক্ট করতে চান সেটা। যেমন মনে করেন আমি আপনাদেরকে আমার একটা ফটো সিলেক্ট করে দেখাই এটা দিয়ে। তো মনে করেন আমি ইউটিউব ফোল্ডার থেকে আমি কোনো একটা থাম্বনেল ওপেন করে নিই। আচ্ছা, এই যে আমার যে থাম্বনেলটা ছিল এই থাম্বনেলটাতে আমি শুধুমাত্র এই যে একটা ইমেজ ওপেন রাখি, যেমন এই ইমেজটা ওপেন রাখলাম, হ্যাঁ, রেখে এই ইমেজটাকে এখন আমি যদি চাই যে শুধুমাত্র আমাকে সিলেক্ট করবো, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো না, আমি খুব সহজে খুব দ্রুত কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারি। দেখেন আমি কুইক সিলেকশন টুলটা ক্লিক করে আমি শুধুমাত্র আমার ছবিটার উপর বা আমার এরিয়ার উপরে হচ্ছে যে আমি সিলেক্ট করে নিব। দেখেন কত তাড়াতাড়ি কত ঝটপট আমি পুরো এরিয়াটা সিলেক্ট করে ফেললাম, তাই না? এবং দেখেন এখানে হচ্ছে যে একটু সিলেকশন হয়নি, আমি সেটাও করতে পারবো। দেখেন আমি যে কুইক সিলেকশন টুলটা নিয়ে এটা এখন প্লাস আছে, আমি যখন কিবোর্ডে অল্টার চাপবো তখন এটা মাইনাস হয়ে যাবে। দেখেন মাইনাস হওয়ার পরে আমি হচ্ছে যে বাইরের থেকে যেহেতু নিব না, তো বাইরের এই অংশটুকুকে আমি এভাবে নিয়ে নিব। নিয়ে এবার আমি হচ্ছে জুম আউট করি। দেখেন এখন কিন্তু শুধু আমার এরিয়াটাকে সিলেক্ট হলো, এবং এবার আমি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চাপলে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, তাই না? এবার আমি আমার পুরো ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ করে দিয়ে এখানে হচ্ছে যে আমি রেড কালার দিই, কোনো সমস্যা নেই, রেড কালার দিলাম স্ক্রিনে দিয়ে হচ্ছে যে এবার দেখেন আমি যদি আমার ছবিটাকে এবার যদি আমি এখানে দিয়ে দিই কন্ট্রোল ভি চেপে, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। কত তাড়াতাড়ি আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম কুইক সিলেকশন টুল দিয়ে, এবং খুব মোটামুটি ভালোই হয়েছে। এই কুইক সিলেকশন টুল দিয়ে আপনি খুব সহজে এরকম সুন্দর করে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে ফেলতে পারবেন খুব সহজে। কিন্তু এখানে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে তাড়াতাড়ি করা যায়, আর অসুবিধা হচ্ছে এটা খুব পিক্সেল পারফেক্ট বা সুন্দর হয় না, প্রফেশনাল লেভেলের হয় না। আপনি টুকটাক কাজ করতে পারবেন। আমি কিন্তু এভাবেই আমার কোনো ইউটিউবে থাম্বনেলের জন্য যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রয়োজন হয় আমি কিন্তু এরকম ঝটপট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি কুইক সিলেকশন টুল দিয়ে। আমি যদি এখন এটা অন্যভাবে সিলেক্ট করতে পারতাম, যেমন পেন টুল দিয়ে করা যায়, একটু পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি পেন টুল দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো সেটা যখন আপনি করতে যাবেন তখন দেখবেন যে আপনার প্রচুর সমস্যা হবে, কিন্তু আপনি যদি এভাবে করেন তাহলে দেখবেন যে আপনি খুব ঝটপট একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনি সহজেই রিমুভ করে ফেলতে পারবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে যে একটা মজার ব্যাপার যেটা আমি একটা এখনই আপনাদেরকে দেখালাম। কুইক সিলেকশন টুলটা দিয়ে করা যায়। আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ওয়ান টুল, এটা দিয়ে ম্যাগনেটিক ভাবে আপনার এরিয়াটা সিলেক্ট করবো। যেমন আমি ম্যাগনেটিক ওয়ান টুলটা সিলেক্ট করে এখানে এসে আমি যদি এখন এই যে সিলেকশনটা এভাবে দিয়ে দিই তাহলে দেখেন ও কিন্তু ম্যাগনেটিক ভাবে সিলেক্ট করে নিবে। দেখেন একটা নির্দিষ্ট এরিয়া, যেমন মনে করেন আমি যদি শুধু আমার হাতটা সিলেক্ট করতে চাই তাহলে হাতের উপর ক্লিক করলে দেখেন এরকম সিলেক্ট হয়ে গেল। আমি আমার মুখের উপর দিলে এরকম ম্যাগনেটিক ভাবে ও হচ্ছে যে এরিয়াগুলোকে সিলেক্ট করে নিবে। হ্যাঁ, এবং এখানে হচ্ছে যে সে একটা নির্দিষ্ট কালারকে সিলেক্ট করে, দেখেন এখানে যেমন দেখেন শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিল এরকম। মানে আপনি একটা নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট জিনিস যদি সিলেক্ট করতে চান তাহলে আপনি ম্যাগনেটিক ওয়ান টুলটা ব্যবহার করবেন, আর নরমালি কুইক সিলেকশন টুল যে কোনোটা ব্যবহার করতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি, এখানে ক্লিক করলে আপনি দেখেন এগুলো থেকে চেপে ধরলে পাশে কিন্তু একটা ওয়ার্ড থাকে WM, এগুলো মানে হচ্ছে আপনার কিবোর্ডের শর্টকাট। যেমন আমি যদি এম চাপি তাহলে দেখেন আমার মার্কিউ টুলটা সিলেক্ট হবে, আমি আমার কিবোর্ডে এম চাপলাম দেখেন। আবার এটা হচ্ছে ভি, আমি যদি ভি চাপি তাহলে দেখেন আমার মুভ টুলটা সিলেক্ট হলো। আবার আমাদের কুইক সিলেকশন টুলটা হচ্ছে W, আমি W চাপলে Wটা সিলেক্ট হবে, দেখেন W চাপি তো W সিলেক্ট হলো, এরকম আর কি। আপনি যেটা সিলেক্ট করবেন সেটা আমি এগুলো ডিসিলেক্ট করে দিলাম। তো এইভাবে আপনি কুইক সিলেকশন টুল নিয়ে কাজ করবেন। এরপরে আমাদের যে টুলটা আছে সেই টুলটা হচ্ছে ক্রপ টুল। এই ক্রপ টুলে আপনি সিলেক্ট করে আপনি কোনো একটা নির্দিষ্ট এরিয়াকে ক্রপ করে নিতে পারবেন। যেমন আমি আমার ইমেজের যদি শুধু এই রেড অংশটুকু চাই আর বাকি হোয়াইট অংশটুকুকে বাদ দিতে চাই, দেখেন আমি খুব সহজেই ক্রপ করে ফেলতে পারবো। দেখেন, এবং এই যে ক্রপ টুলটার শর্টকাট হচ্ছে সি, এই সিতে চাপ দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। এবং এরপরে আপনি চাইলে
যে কোনো এরিয়া বাড়াতে পারবেন। দেখেন এখানে কিন্তু এই কালারটা আসলো কারণ আমার ব্যাকগ্রাউন্ড কালার এটা। আমার ব্যাকগ্রাউন্ড কালার যদি হোয়াইট হতো তাহলে কিন্তু আমি যখন এটা সিলেক্ট করে এক্সট্রা এরিয়াতে যাব তখন সে কিন্তু এদিকে যাবে এরকম ভাবে। ক্রপ টুল আপনি দেখেন এই যে এখানে যে বিভিন্ন হ্যান্ডেলার গুলো আছে, এই হ্যান্ডেলার গুলো দিয়ে আপনি বড় ছোট করে নিতে পারবেন আপনার ফটোশপটাকে। হ্যাঁ, আপনি ঠিক যেভাবে চান আপনি সেভাবে এটাকে বড় ছোট করে নিতে পারবেন। এই ক্রপ টুলে আপনি সিলেক্ট করলে এখানে দেখেন আরো কিছু সাইজ আছে, যেমন স্লাইস টুল, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট হয় কোন একটা এরিয়াকে কেটে ফেলার জন্য। এবং এখানে দেখেন আরেকটা আছে হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল, এটা দিয়েও আপনি সুন্দর করে একটা নির্দিষ্ট পার্সপেক্টে ক্রপ করে নিতে পারবেন। হ্যাঁ, যেটা আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে। এবং আপনি ফটোশপে যত কিছু করেন আপনি এডিট করতে পারবেন। ফটোশপে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি কন্ট্রোল জেড একবার চাপতে পারবেন, একবার চেপে আপনি যেতে পারবেন, এর বেশি কিন্তু আপনার কাজ করবে না। ফটোশপ শুধুমাত্র একবার কন্ট্রোল জেড কাজ করে, এর বেশি কাজ করে না। হ্যাঁ, তো লেটেস্ট ভার্সনে যদিও এটা একটু ওরা আপডেট করেছে, এখন একটু বেশি বেশি কাজ করা যায়, একটু বেশি কন্ট্রোল জেড যাওয়া যায়, কিন্তু আগের ভার্সনগুলোতে জাস্ট একবার কন্ট্রোল জেড কাজ করতো। তো সেক্ষেত্রে আমরা যদি পেছনে ফিরে আসতে চাই তাহলে এখানে একটা উইন্ডো বাটন আছে হিস্ট্রি, এই হিস্ট্রিতে এসে আপনি কিন্তু চাইলে নতুন একটা উইন্ডোতে পর্যন্ত চলে আসতে পারেন। আপনি ঠিক যতটুকু চান অতটুকু পর্যন্ত আপনি যেতে পারেন। এই হিস্ট্রি প্যালেটটা আপনার উইন্ডোতে যদি না থাকে বা আপনার কম্পিউটারে না থাকে তাহলে উইন্ডো থেকে হিস্ট্রিটা সিলেক্ট করে দিবেন, তাহলে দেখবেন এখানে এটা চলে আসছে। ঠিক আছে, তো এই গেল আমাদের টুল। এরপরে আমাদের যে টুলটা আছে এই টুলটা হচ্ছে যে ফ্রেম টুল। এই টুলটা একেবারে নতুন আসছে মানে ফটোশপে, এর আগে এই টুলটা আমি অতটা খেয়াল করিনি। তো এই টুলটা সিলেক্ট করে আপনি একটা এরিয়াকে এরকম ভাবে সিলেক্ট করে নিলেন, নেওয়ার পরে যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি অন্য আরেকটা সেকশনটাকে এর ভিতরে দিয়ে দিতে পারবেন, এভাবে দিয়ে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন এবং এটা দিয়ে একটা ফ্রেম বানিয়ে দিতে পারবেন। মানে এটা একটা ফ্রেমের মতো করে আপনার উইন্ডোজে কাজ করবে বা আপনার কম্পিউটারে সে কাজ করবে। হ্যাঁ, তো এখানে দেখেন এটা এরকম ফ্রেম হয়ে গেল। আপনি একটা ফ্রেম নিয়ে তারপরে ফ্রেমের ভিতরে আপনার যদি কখনো কোনো কাজের প্রয়োজন হয় তখন আপনি এটাকে নিয়ে এভাবে কাজ করতে পারবেন। দেখেন এটা একটা ফ্রেম হলো। যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে খুব একটা কাজ করি না তাই এটা নিয়ে অত ভালো বা ডিটেইল আপনাকে বলতে পারছি না। আপনি ইউটিউবে সার্চ দিলে ফটোশপে ফ্রেম টুল নিয়ে ডিটেইল জেনে যাবেন। এরপর আমাদের যে টুলটা আছে এটা হচ্ছে কালার পিকার টুল। যেমন মনে করেন আমি এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড টুল এটা একটু অন্য ব্ল্যাক কালার করে রাখি। এখন দেখেন আপনার এই উইন্ডোতে এটা একটা রেড কালার, তাই না? এখন আপনি এই কালারটা যদি পিক করতে চান তাহলে জাস্ট এখানে একবার ক্লিক করলেই আপনার এখানে যে কালার পিকারটা চলে আসবে। হ্যাঁ, এখন মনে করেন আমি আরেকটা কালার নিলাম, এই কালারটা আমি দিলাম মনে করেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করে অন্য একটা কালার দিয়ে তারপরে হচ্ছে যে আমি কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এবার দেখেন আপনি যদি এই কালারটা পিক করতে চান, এই কালারটাই আপনি পিক করতে চান তাহলে জাস্ট সরাসরি এখানে এসে একটা ক্লিক করবেন। এটাকে বলা হয় হচ্ছে আই ড্রপ টুল। তো এই আই ড্রপ টুলটাতে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার এই কালারটা সিলেক্ট হবে। রেডে ক্লিক করলাম, দেখেন রেড কালারটা সিলেক্ট হয়ে গেল অটো। মানে আপনি যখন কোনো কালার সিলেক্টের প্রয়োজন হয় তখন আপনি এটা করতে পারবেন। এবং এই আই ড্রপ টুলটা অনেকভাবেই কাজ করে অটোমেটিক। যেমন দেখেন আমি এখানে ডবল ক্লিক করলেও আমার এই যে আই ড্রপ টুলটা কাজ হয়ে গেল। এবং আমি এখন দেখেন এখানে আসলে আমি কিন্তু এখন চাইলে রেড কালার দিয়ে সিলেক্ট করে নিতে পারি। এটা আমি যেহেতু রেক্টেঙ্গেল নিয়েছিলাম তাই কিন্তু ডবল ক্লিক কাজ করছে। আপনি লেয়ার নিয়ে তৈরি করলে কাজ করবেন। আমি লেয়ার নিয়ে আপনাদেরকে একটু পরে বলছি, যেহেতু ব্যাপারগুলো একটু জটিল তাই আমি সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদেরকে একটু পরে বলবো। হ্যাঁ, আপাতত সহজভাবে দেখিয়ে যাই। তো আই ড্রপ টুলে আসলে এখানে আরো কিছু টুল আছে যেগুলো একটু অ্যাডভান্স। আপাতত আই ড্রপ টুলটা সম্পর্কে জেনে রাখেন। এরপর আমাদের যে টুলটা আছে এটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। এই হিলিং ব্রাশ টুল নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার আমার এই ছবিতে ফিরে আসি। এখানে সেই ছবিটাকে একটু জুম করি। হ্যাঁ, জুম করার পর দেখেন যে আমার কপালে একটা তিল দেখা যাচ্ছে, তাই না? তো এই তিলটাকে আপনি যদি চান তাহলে আপনি কিন্তু হিলিং ব্রাশ টুল দিয়ে বাদ দিতে পারবেন। দেখেন আমি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করাতে যেখানে একটু সাদা সাদা অংশ দেখা যাচ্ছে এগুলো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। আচ্ছা, তো এখন আমি যদি চাই যে এই তিলটুকু দেখাবো না, তো সেক্ষেত্রে আমি হিলিং ব্রাশ টুলটা ব্যবহার করবো। দেখেন এই যেটা হিলিং ব্রাশ টুল, এই হিলিং ব্রাশ টুলের আইকনটা অনেক বড় দেখা যাচ্ছে। এটাকে আপনি ছোট দুইভাবে করতে পারবেন। আপনার কিবোর্ডে যে স্কোয়ার ব্র্যাকেট এবং কার্লি ব্র্যাকেটের যে অংশটা আছে সেখানে আপনি চাপলে এটা ছোট হবে, দেখেন। আবার পাশেরটা চাপলে বড় হবে। এর পাশাপাশি হচ্ছে এখানে নাম্বারটা দেখা যাচ্ছে 150, আপনি এখান থেকে ওটাকে ছোট বড় করে নিতে পারেন। দেখেন, তো আমি ছোট করে এখন আমি যদি হিলিং ব্রাশ টুলে আমার এই যে কপালের তিনটার উপর একটা ক্লিক করি তাহলে দেখেন এটা এখানে থাকবে না। আগে আমাকে ইমেজটা সিলেক্ট করে নিতে হবে। তো যে হিলিং ব্রাশ টুলটা দিয়ে আমরা মূলত কি করি, একটা জায়গার কালারটাকে কপি করে আরেকটা জায়গায় দিয়ে দিই। হ্যাঁ, তো যখন মনে করেন আমি যদি চাই যে আমার যেখানে যে তিলটা আছে তিলের পরিবর্তে এখানে আমি অন্য একটা কিছু দেখাবো, তো আমার এই কপালের এই জায়গাটাকে আমি জাস্ট কপি করে এখানে দেখাবো। তো আমার কিবোর্ডে অল্টার চাপ দিব, দেওয়ার সাথে সাথে এই জায়গাটা সে কপি করে নিবে। এবার আমি যখন এখানে আসবো আসলে দেখেন আমার এই কপালটার জায়গাটা এরকম দেখাচ্ছে। এবার আমি এখানে ক্লিক করলে দেখেন আমার কিন্তু আর তিলটা দেখা যাচ্ছে না। আবার আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন এখানে একটা তিল আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানকার জায়গাটাও সে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এখানে চলে আসলো। এটা কিন্তু মূলত হিলিং ব্রাশ টুলের কাজ না। হিলিং ব্রাশ টুল দিয়ে আরো অনেক ভালো ভালো কাজ করা যায়, যেহেতু আমি খুব ডিটেইলে দেখাচ্ছি না, একটু সংক্ষেপে দেখাচ্ছি, তাই আপনি এভাবে কাজ করতে পারবেন। এবং দেখেন আমি কিন্তু যেখানেই আমার মাউস পয়েন্টারটা নেই না কেন সে কিন্তু এই জায়গাটাকে কপি করে নিয়েছে। আমি যদি এখন চুলের উপরে যাই ক্লিক করি তাহলে দেখেন এটা এখানে গিয়ে এরকম হয়ে গেল। যদিও এটা একটু রিয়েলিস্টিক হলো না, আরো রিয়েলিস্টিক ভাবে আমার দেখানো উচিত ছিল। আমার এটার জন্য আলাদা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে তারপর সেখানে আপনাদেরকে এটা দেখানো যেতে পারতো। আচ্ছা, তো এভাবে মূলত আপনি হিলিং ব্রাশ টুল দিয়ে মূলত একটা জায়গা থেকে কপি করে ওই জিনিসটা আরেকটা জায়গায় দেখাতে পারবেন এরকম। এবং আপনি হিলিং ব্রাশ টুল দিয়ে আপনি এরকম অনেক সুন্দর সুন্দর কাজ দেখবেন ফটোশপে, যে কোনো একটা জায়গা থেকে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টকে পুরো বাদ দিয়ে দেওয়া যায় হিলিং ব্রাশ টুল দিয়ে। আচ্ছা, আমি যদি একটু চেষ্টা করি একটা ইমেজ আমার কম্পিউটার থেকে আপনাদেরকে নিয়ে দেখাই। আচ্ছা, নিয়ে এবার আমি যদি চাই, দেখেন আমি এটাকে একটু বড় করে নিই। দেখেন আমি যে আমার কপালটা ওখান থেকে কপি করে এনেছি, এখান থেকে এটা এখন অন্য ট্যাবেও কাজ করছে। এবার আমি যদি এখানে এসে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু এখানে চলে আসলো। মানে আপনি যদি চান তাহলে একটা নির্দিষ্ট জায়গার একটা কপিকে এনে অন্য একটা জায়গাতে এরকম ভাবে বসাতে পারবেন। হ্যাঁ, এবং এটা দেখেন মোটামুটি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে জাস্ট এই কপিটা চলে আসলো। হুবহু কিন্তু কপিটা হলো না, তাই না? তো আপনি চাইলে এভাবে এই যে হিলিং ব্রাশ টুলটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আর এর মধ্যে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে স্পট হিলিং টুল। এই স্পট হিলিং টুলটা দিয়ে কি করা হয়, যে একটা জায়গার একটা স্পট কোনো আমার মনে করেন আপনার ফেসের কোনো স্পট যদি থাকে, আপনি সেই স্পটটাকে স্পট হিলিং টুল দিয়ে আপনি বাদ
দিতে পারবেন। যেমন মনে করেন এই যে আমার এই ছবিটাতে দেখেন এই যে এখানে আমি একটু ছোট করি, দেখেন এই যে এখানে আমার যে একটা তিল আছে, এখানে একটা তিল আছে, এখানে একটা তিল আছে, যে কালো কালো যে স্পট গুলো আছে এগুলোকে আপনি চাইলে যে স্পট হিলিং টুলের মাধ্যমে বাদ দিতে পারবেন। তো যে স্পট হিলিং টুলটা সিলেক্ট করে নিয়ে এই যে এখানে একটা ক্লিক করবো, করার সাথে সাথে আমার আগে ট্যাবটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি যে ট্যাবটা ওপেন করেছি এই ট্যাবটা, তাই না? হ্যাঁ, এই ট্যাবটা আগে ট্যাবটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি এখানে আসলে দেখেন এটা কিন্তু কাজ করছে না, তখন আপনার এই ট্যাবটাকে রেস্টারাইজ করে নিতে হবে। রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এখানে আসে দেখেন রেস্টারাইজ করার পরে আপনি কাজ করবেন, এর আগে এটা কাজ করবে না। তো রেস্টারাইজ করার পর এবার আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এই মুখের তিলটা চলে গেল, এখানে ক্লিক করে দেখেন এই তিলটা চলে যাবে, এখানে ক্লিক করি এই তিলটা চলে গেল, এখানে ক্লিক করি দেখেন এরকম করে আপনি কিন্তু আপনার ফটো এডিট করতে পারবেন। হ্যাঁ, আবার মনে করেন কোন একটা জায়গায় কোন একটা স্পট বা কোথাও ঘামের দাগ বা এরকম এইসব জিনিসগুলো আপনি এই যে স্পট হিলিং টুলের মাধ্যমে আপনি বাদ দিয়ে দিতে পারবেন। আপনার কাছে কি খুব বেশি কঠিন লাগছে? যদি লাগে তাহলে ভিডিওটা কয়েকবার করে দেখলে আমি আশা করছি এই ব্যাপারগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না। যেমন দেখেন আমার এই যে বুকের এখানে একটা এইচ আছে, তো আমি যদি চাই যে এইচটাকে আমি দেখাবো না, তো সেটা আমি করতে পারি স্পট হিলিং টুলের মাধ্যমে। এটা একটু বড় করে দিতে হবে, তখন এটাকে একটু বড় করে দিয়ে আমি এখানে একটা ক্লিক করবো, দেখেন এইচটা চলে গেল। আবার আপনি কিন্তু এখানে দেখেন ইটাতে একটা ক্লিক করে দেখেন ই চলে গেছে, আরে ক্লিক করে আর চলে গেছে, আইতে ক্লিক করলাম চলে গেছে, টিতে ক্লিক করলাম দেখেন এখন আর কেউ দেখলে বুঝতেই পারবে না যে এখানে কিছু লেখা ছিল আগে। দেখেন দেখছেন, ফটোশপ দিয়ে আপনি যদি চান তাহলে এই স্পট হিলিং টুল দিয়ে আপনি এই কাজগুলো করে ফেলতে পারবেন। তো এখানে দুইটাই বেশি কাজ হয়, আর বাকিগুলো নিয়ে খুব একটা কাজ হয় না। রেড আই টুলটা হচ্ছে অনেক সময় ছবি তুললে চোখে লাল রঙের একটা আই ইফেক্ট থাকে, এখানে আমার এখানে এটা নাই। আচ্ছা, এটা একটু বড় করে দেখি এখানে এরকম কিছু আছে কিনা। না, এরকম কিছু নাই। আমরা অনেক সময় ছবি তুললে এরকম হয়, আগের দিনের ক্যামেরাগুলোতে যখন আমরা ছবি তুলতাম তখন কিন্তু এরকম হতো। যেমন এই যে এখানে আমরা যদি স্পট হিলিং টুলটা দিয়ে, যে আমাদের স্পট হিলিং টুলটা দিয়ে আমরা চাইলে কিন্তু এই পুরো এরিয়াটাকে এখানে যে অ্যাপেলের লোগো ছিল এই লোগোটাই আমরা বাদ দিয়ে দিতে পারি। জাস্ট এখানে একটা ক্লিক করি, দেখেন নাই, এখানে অ্যাপেলের একটা লোগো ছিল, কেউ বিশ্বাসও করবে না কিছুক্ষণ পর। এবং আপনি এরপরে এটাকে আরেকটু হালকা এডিট করে নিলে জাস্ট এক ক্লিকেই সব চলে গেছে। এবার হালকা আমরা আরো কিছু এডিট করে নিলে দেখেন এখানে আর কিছু থাকবে না। আমি তো এখন আপনাদের দেখাতে যেটা আরো ঝামেলা করে ফেলেছি। যাই হোক, আমি আশা করছি যে আপনারা স্পট হিলিং টুল এবং দুইটা টুল সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরে আছে হচ্ছে ব্রাশ টুল। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আমি বলতেছিলাম স্কিপ করে গেছি, সেটা হচ্ছে রেড আই টুল। যেটা এই রেড আই টুলটা দিয়ে আমরা যখন অনেক ছবি তুললে দেখবেন চোখ লাল হয়ে যায় বিড়ালের চোখের মতো, তো এরকম অনেক সময় হয় আমাদের ক্যামেরা দিয়ে তুললে। আমার কম্পিউটারও খুব সম্ভবত এরকম কিছু ছবি থাকতে পারে আমার অনেক আগে তোলা কোনো ছবিতে। আচ্ছা যাই হোক, বাদ দিই। তো সেই ছবিগুলোকে আপনি বাদ দিতে পারবেন এটার মাধ্যমে। এরপরে আছে হচ্ছে আমাদের ব্রাশ টুল। ব্রাশ টুলটা দিয়ে মূলত আমরা ব্রাশ করি কোন একটা এরিয়াকে। তো আমরা লেয়ারে এসে দেখেন যে এখানে আপনি এরকম ব্রাশ করতে পারবেন। এখানে আপনার যে কালারটা থাকবে সেই কালারটা সে নিবে, আপনি যে কালার দিবেন সেই কালার। এবং আপনি এখানে ব্রাশের অনেক প্যাটার্ন আছে, দেখেন এই যে এখানে অনেকগুলো ব্রাশের প্যাটার্ন আছে, আপনি এখান থেকে যে কোনো ব্রাশের প্যাটার্ন আপনি নিতে পারবেন। আচ্ছা, তো এখানে দেখেন এখানে অনেক রকম ব্রাশ আছে। আমরা যদি যে কোনো একটা ব্রাশ, যেমন এই ব্রাশটা যদি নিয়ে একটা দাগ দিই দেখেন এরকম আসলো। আবার এখানে আসলে দেখেন আরো অনেক রকম ব্রাশ। এছাড়া আপনি ব্রাশ ডাউনলোডও করতে পারবেন, তো যেটা আপনার জন্য সুবিধা আপনি সেটাই করতে পারবেন। এখানে দেখেন প্রচুর ব্রাশ আছে, যার একটা ব্রাশ এরকম আসে, এটা একটু বড় করে দেখালে এই ব্রাশের ইফেক্টটা ভালো দেখতে পাবেন। যেমন মনে করেন এবার দেখলেন এখানে এরকম অনেক রকম ব্রাশ ইফেক্ট আছে। আপনার যখন যে ব্রাশ ইফেক্টটা প্রয়োজন হয় আপনি সেটা ব্যবহার করতে পারবেন আপনার প্রজেক্টে। তো ব্রাশে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন পেন্সিল টুল আছে, তো সেটা দিয়ে আপনি পেন্সিলের কাজ করতে পারবেন। তারপরে কালার রিপ্লেসমেন্ট টুল আছে, এগুলো দিয়ে আপনি আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবেন। এরপরে একটা আছে হচ্ছে যে আমাদের ক্লোন স্ট্যাম্প টুল। এটা দিয়ে হচ্ছে যে একটা নির্দিষ্ট এরিয়াকে ক্লোন করা যায়, কপি করা যায়। এটা দিয়ে অনেকটা ওইরকম হচ্ছে আমাদের হিলিং ব্রাশ টুলের মতো। আর এরপরে আসে দেখেন এখানে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটা দিয়ে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, হ্যাঁ, এবং খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কালার পিকার টুল। এটা দিয়ে আমরা মূলত কালার পিক করি। যেমন দেখেন আমি যদি এই পুরো উইন্ডোটাকে এখন ব্ল্যাক কালার করতে চাই, যেহেতু আমাদের এখানে ব্ল্যাক কালার সিলেক্টেড, আমি ক্লিক করার সাথে সাথে পুরো উইন্ডোটা ব্ল্যাক হবে। আবার একটা নির্দিষ্ট এরিয়াকে মনে করেন স্কোয়ারটাকে আপনি যদি অন্য একটা কালার দিতে চান তাহলে এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন। এখানে প্রচুর কালার আছে, দেখেন আপনি এরকম করলে এখান থেকে কালার আসবে, আর এদিকের থেকে ডার্ক থেকে ব্লু। তো আপনি এখানে যে কোনো একটা কালার নিলেন, এই কালারটা নিয়ে আপনি যদি এখন এই যে কালার পিকারটা সিলেক্ট করে দিয়ে দেন তাহলে ওই কালারটা এখানে চলে আসবে। এভাবে আপনি যদি চান তাহলে আপনি কালার দিতে পারবেন, এবং এটার কাজ শুধুমাত্র কালার পিক করা। এখন এখানে ক্লিক করলে দেখেন আরেকটা আছে হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এবং বাই ডিফল্ট এটা গ্রেডিয়েন্টই থাকে। তো গ্রেডিয়েন্ট টুলটা কেমন? গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট হয়ে যাবে, দুইটা কালারের একটা মিক্সচার হবে। এবং আমি গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করার সাথে সাথে এখানে একটা ডিফল্ট গ্রেডিয়েন্ট আসছে, এবং এখানে অনেকগুলো ডিফল্ট থাকে, এবং আপনি গ্রেডিয়েন্ট তৈরিও করে নিতে পারবেন। তো মনে করেন আমি এই যে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, করে ওকে দিলাম, দিয়ে এবার আমি যদি এদিক থেকে এদিক মানে উপর থেকে নিচে কর্নারে টান দিই তাহলে একরকম গ্রেডিয়েন্ট হলো, দেখেন। এবং দেখেন কয়েকটা কালার খুব সুন্দরভাবে মিশে গেছে। আবার আমি যদি বাম থেকে ডানে দিই দেখেন তাহলে একরকম গ্রেডিয়েন্ট, ডান থেকে বামে দিই আরেক রকম গ্রেডিয়েন্ট। যেহেতু গ্রেডিয়েন্টের মাঝখানেই আছে তাই এটা বোঝা যাচ্ছে না। আবার আমি উপর থেকে নিচে দিই তাহলে আরেক রকম গ্রেডিয়েন্ট। এবার আপনি যদি মনে করেন যে আপনার নিজের জন্য কোনো গ্রেডিয়েন্ট বানাবেন, আপনি সেটা বানাতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে যেখানে কালার পিকারটা আছে এখানে একটা ক্লিক করবেন, করলে যেখানে কালার আসলো তো এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। এবার এখানে ক্লিক করে আপনি অন্য একটা কালার নিলেন, মনে করেন গ্রিন। আর এখানে আমি আসলে একদম র্যান্ডম কালার নিচ্ছি, এখানে এগুলো ডিজাইনের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। তো আমি এক একটা কালার নিলাম, এবং এই যে কালার পিকারের পয়েন্টারটাকেও আপনি বিভিন্ন দিকে নিতে পারেন। চাইলে যদি আপনি আরেকটা পয়েন্টার চান, বাইরে এসে যখন ক্লিক করবেন তখন আরেকটা পয়েন্টার আসবে, এবং এখানে আপনি যদি চান তাহলে অন্য একটা কালার দিতে পারেন। দিয়ে সবগুলো কালার দিয়ে ওকে দিবেন, তাহলে আপনার নতুন বানানো কালার পিকারটা বা নতুন বানানো গ্রেডিয়েন্টটা চলে আসবে। এবার আমি দেখেন এদিক থেকে এদিক দেই একরকম, এদিক থেকে এদিক দেই আরেক রকম, এদিক থেকে এদিক দেই আরেক রকম। দেখেন এই যে গ্রেডিয়েন্টটা আপনি বিভিন্ন ভাবে আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। এবং এই গ্রেডিয়েন্টটা আপনি হচ্ছে যে এরকম একটা স্কোয়ার নিয়ে তার ভিতরেও আপনি যদি চান তাহলে এরকম গ্রেডিয়েন্ট যদি দিতে চান সেক্ষেত্রে ট্রাই করতে পারেন, হয় কিনা কাজ, হ্যাঁ হবে। দেখেন এখানেও আপনি গ্রেডিয়েন্ট এভাবে দিতে পারেন। তো
তো এটা হচ্ছে গ্রেডিয়েন্টের ব্যাপার, এবং গ্রেডিয়েন্ট এবং কালার পিকার দুইটা দিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন। এরপরে একটা টুল আছে যেটা হচ্ছে যে ব্লার টুল, এটা দিয়ে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়। হ্যাঁ, তো এটা দিয়ে আপনি চাইলে ফটোশপের মতো অনেক কাজ করতে পারবেন, যেমন ডিএসএলআর এর মতো ছবি করতে পারবেন। যেমন আমি আবার এই প্রজেক্ট ওপেন করে আমি হচ্ছে যে এখানে আসি। হ্যাঁ, আসার পরে দেখেন আমার যে এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি একটা কাজ করব, জুম করি, আচ্ছা জুম আউট করি, করার পর এবার আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে আমি প্রথমে ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আগের মতো আমি কুইক সিলেকশন টুল দিয়ে আমি যেটাকে আমার ইমেজটাকে খুব ঝটপট সিলেক্ট করে ফেলবো। আচ্ছা, করার পরে দেখেন আমি যদি একটু জুম করি তাহলে দেখেন এখানে কিছু কিছু জায়গা চেঞ্জ হয়ে গেছে। তো কুইক সিলেকশন টুল দিয়ে আমি আমার কিবোর্ডে অল্টার চেপে এই যে জায়গাগুলোকে ফিক্স করে নিব এভাবে। আচ্ছা, এই যেমন এই জায়গাটাও ঠিক হয়নি, তো আমি এখানেও কুইক সিলেকশন টুল সিলেক্ট করে তারপরে এই জায়গাগুলোকে একটু মানে মোটামুটি ভাবে আমি এগুলো ফিক্স করে নিব। দেখেন এই জায়গাটা আবার মাইনাস অল্টার চেপে ধরে ঠিক করবো যাতে করে যেগুলো বাইরে যায়। হ্যাঁ, আবার দেখেন এই জায়গাটা ঠিক আছে, তো এটাকে আমি একটু মানে ঠিক নাই, এই যে এই কর্নারটা ঠিক করে নিব। এখানে দেখেন আমার এই যে হাতের এই অংশটুকু সিলেক্ট হয়নি, তো এটা এই অংশটুকুকে সিলেক্ট করে নিব। আমি জাস্ট ঝটপট এই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে লেয়ারটা, এই লেয়ারটাকে ডুপ্লিকেট করবো, আরেকটা লেয়ার বানিয়ে নিব। দেখেন রাইট ক্লিক করলে এখানে ডুপ্লিকেট লেয়ার নামে একটা অপশন পাবেন, এই ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে ওকে দিব। তাহলে আমার দেখেন দুইটা লেয়ার হলো। এবার উপরের লেয়ারটা সিলেক্ট করা আছে, দেখেন এখান থেকে এবার আমি কন্ট্রোল এক্স চাপবো আমার কিবোর্ডে, মানে আমি ইমেজটাকে কেটে নিলাম। নিলে এবার দেখেন আমার কিন্তু ইমেজটা কাটা হয়ে গেছে, তাই না? এবার আমি কি করবো, এই যে কেটে যাওয়া যে লেয়ারটা, এই লেয়ারটা কেটে দিব। কেটে দিয়ে আমি এবার আমার ইমেজটাকে পেস্ট করবো, করে এই যে ইমেজটাকে এখানে দিব। তাহলে দেখেন এখন আমার দুইটা ইমেজ হলো। এবার আমাদের যে মুভ টুল, এই মুভ টুল দিয়ে আমাদের উপরের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমাদের আগের ইমেজের উপর বসিয়ে দিব। এভাবে বসলো পুরোপুরি। আপনি অ্যাকিউরেট ভাবে করবেন, আমি যেহেতু টিউটোরিয়ালের জন্য একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। এবার আমাদের যে উপরের লেয়ারটা যেটাতে ব্যাকগ্রাউন্ড নাই, হ্যাঁ, এই লেয়ারটাকে আমরা বন্ধ করে দিব এখান থেকে। দেখেন এই যে চোখে চাপ দিলে বন্ধ হয়ে যাবে। তো এবার আমি এই এরিয়াটাকে ব্লার করে ফেলবো। ব্লার করার জন্য যে ব্লার টুল আছে, ব্লার টুলে এসে আমরা হচ্ছে যে ইমেজটাকে আমাদের যে সিলেকশন লেয়ারটা সিলেক্ট করতে হবে, করে ব্লারে এসে আমাদের এই পুরো এরিয়াটাকে ব্লার করে ফেলতে হবে এটা দিয়ে। তো দেখেন এটা দিয়ে কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। এবার আমি যদি চাই এটাকে একটু বড় করবো তাহলে বড়ও করতে পারি। আচ্ছা, বড় করে আমি হচ্ছে যে এটাকে আস্তে আস্তে যতবার ক্লিক করছি দেখেন আমার কিন্তু ইমেজ গুলো ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে যদি আপনি ব্লার করেন তাহলে দেখেন এটা কিন্তু হালকা হালকা করে ঘোলা হয়ে যাচ্ছে। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এটা ঘোলা হয়ে গেছে। তো আপনি এভাবে ব্লার করে এবার যদি আমি আমার আগের ইমেজটাকে এখানে দিয়ে দিই তাহলে দেখেন এটা কিন্তু একটা ডিএসএলআর ভাব চলে আসলো, দেখতে পাচ্ছেন? তো এটা এভাবেও ব্লার করা যায়। এর পাশাপাশি আরো একটা অপশন আছে ব্লার করার, সেটা হচ্ছে যে আপনি যাবেন হচ্ছে এখানে দেখেন ফিল্টার থেকে দেখেন ব্লার অপশন আছে, তারপরে আবার ব্লার, এই ব্লার দিয়ে তারপরে হচ্ছে যে আপনি এই পুরো এরিয়াটাকে সিলেক্ট করে দিলে দেখেন এটা ব্লার হয়ে গেল। তো আপনি দুভাবে ব্লার করতে পারেন, এবং আপনি যতবার ক্লিক করবেন ততবার কিন্তু এটা তত বেশি ব্লার হবে এরিয়াটা, আপনার ব্যাকগ্রাউন্ডটা। তো ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এরকম ভাবে ব্লার করে তারপরে আপনি যখন আপনার মেইন ইমেজটা দিবেন তাহলে দেখেন যে এখন এটা দেখলে মনে হচ্ছে যে একটা ডিএসএলআর দিয়ে, খুব হাই কোয়ালিটির ডিএসএলআর দিয়ে যেরকম ভাবে কাজ করা যায় এরকম ভাবে আমরা জাস্ট এটাকে ব্লার করে নিলাম। এরকম আপনি করতে পারেন। হ্যাঁ, মনে করেন এই জায়গায় এই ইমেজটা আমি এটার পরিবর্তে যদি কোনো একটা বনে বা অন্য কোথাও আছি এরকম কোন একটা ছবিকে যদি আমি এরকম করতাম তাহলে আপনি আরো ভালো বুঝতে পারতেন। তবে আমি আশা করছি যে আপনি এটার ক্ষেত্রে বুঝতে পারছেন। আমি আপাতত খুব শর্টকাটে আপনাদেরকে অল্প সময়ের মধ্যে পুরো ভিডিওটা যেহেতু দেখাতে চাচ্ছি বা পুরো ফটোশপটা শিখাতে চাচ্ছি, তাই আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, এবং ইমেজ সার্চ করা নিয়ে আমি খুব একটা ঘাটাঘাটি করছি না এক্ষেত্রে। তো এখানে ব্লার আছে, এখানে আরো কয়েকটা টুল আছে, শার্পেন টুল এবং আদার, এগুলো আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করে নিতে পারেন। তারপর এখানে আরেকটা টুল আছে যেটা হচ্ছে যে ডঙ্গেল টুল। এই টুলটা দিয়ে হচ্ছে যে কোনো একটা জিনিসকে সুন্দরভাবে ডিজাইন করা যায়। এখানে আউটপুটও আপনি দেখতে পাচ্ছেন এরকম। আমার কাছে যেহেতু মানে ভাইব্রেন্ট, আপনি কোনো একটা জিনিসকে যদি করতে চান, ময়লা জিনিসকে সুন্দর, দেখেন এই ফুলটার কালারটা কত সুন্দরভাবে আসলে আপনি এরকম করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে পেন টুল। এই পেন টুল দিয়ে আমরা কাজ করবো, তো সেটা করার আগে আমরা এটাকে বাদ দিই। এবার এই পেন টুল দিয়ে আপনি একটা নির্দিষ্ট জায়গাকে এরকম সিলেক্ট করে নিতে পারবেন। দেখেন এভাবে দিয়ে আপনি এটাকে সিলেক্ট করে নিয়ে তারপরে রাইট ক্লিক করলে দেখেন এটা সিলেক্ট হয়ে গেল, ওকে দিব। এবার এখানে আপনি যদি চান যে অন্য কোনো একটা কালার দিতে আপনি এরকম দিতে পারবেন পেন টুল। আবার পেন টুল দিয়ে আপনি যদি চান তাহলে আপনি শেপও বানাতে পারবেন। সেটা করার জন্য দেখেন এখানে কিন্তু পাথ ছিল ডিফল্ট, আমরা এটাকে শেপ করে দিব। শেপ করে দিয়ে এবার হচ্ছে যে আমরা যদি আরেকটা নেই, দেখেন এবার কিন্তু এটা শেপ আকারে হচ্ছে। তো দুইটার মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে শেপ যদি বানান তাহলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনি যখন ডবল ক্লিক করবেন তখন আপনি কিন্তু এটার কালারটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনি নর্মালি যদি বানাতেন তাহলে এটা কিন্তু কালার আপনি এরকম চেঞ্জ করতে পারবেন না, কারণ শেপ নিলে তখন সেটা আলাদা একটা লেয়ার তৈরি হয়। তো লেয়ার নিয়ে আমি যখন টিউটোরিয়ালে কথা বলবো একটু পরেই, তখন আমি আপনাকে এই ব্যাপারটা আরো ডিটেইলে বলবো। হ্যাঁ, তো এখানে ফটোশপের এই পেন টুলটা দিয়ে আপনি এরকম কাজ করতে পারবেন, এবং আপনি যখন কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন একদম পিক্সেল পারফেক্ট ভাবে, তখন আপনি সেই কাজটা এই পেন টুল দিয়ে করতে পারবেন। হ্যাঁ, পেন টুল দিয়ে আপনি যখন বড় বড় গ্রাফিক ডিজাইনার দেখবেন তারা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তাদেরকে দেখবেন আপনি যে তারা পেন টুল দিয়ে এই কাজগুলো করে খুব অ্যাকিউরেট ভাবে। তো আমি বারবার জুম করে বড় করে তারপরে এই যে পেন টুল আছে, পেন টুলটা দিয়ে এরকম করে আপনি সুন্দর করে সিলেক্ট করতে পারবেন প্রত্যেকটা কাজ একদম অ্যাকিউরেট ভাবে। আমার এখানে একটা শেপ সিলেক্ট করা আছে, এটা পাথ করে নিতে হবে, করে নিয়ে তারপরে আপনি পুরো সুন্দর করে পুরো কাজটাকে আপনি ডিজাইন করে নিতে পারবেন পেন টুলের মাধ্যমে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আমাদের টাইপ টুল। এই টাইপ টুলটা দিয়ে আমরা লেখালেখি কাজ করি। যেমন মনে করেন এখন আমি টাইপ টুলটা সিলেক্ট করলাম, করার সাথে সাথে যেটা হলো যে এখন আমরা লিখতে পারবো। এটা সিলেক্ট করার সাথে সাথে লেটেস্ট ভার্সনে এরকম লরেল মাইলস্টোন চলে আসে, কিন্তু আগের ভার্সনে আসতো না। জাস্ট একটা ক্লিক করলে একটা টেক্সট আসতো, সেখান থেকে আপনি লিখতেন। এখন আমি যদি এখানে আমার নামটা লিখি আলী হোসাইন,
দেখেন আমি লিখতে পারছি। তো এরকম, এবং এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। ফন্ট চেঞ্জ করার জন্য কন্ট্রোল এ চাপবেন বা যে কোনো ভাবে টেক্সটটা সিলেক্ট করে নেবেন। করার পরে দেখেন এখানে ফন্টের নাম আছে, আপনার কম্পিউটার যে ফন্টগুলো আছে সেগুলো দেখাবে। আমি একটা ক্লিক করে এবার ডাউন অ্যারো কি যদি চাপি তাহলে দেখেন আমার কিন্তু ফন্ট চেঞ্জ হচ্ছে প্রতিবার, এবং আমার যে ডিজাইনটা ভালো লাগে আমি সেটা রাখতে পারি। এবং দেখেন যে বাংলা ভেঙে ভেঙে আসছে, এগুলো আসলে বাংলা ফন্ট, তাই এরকম আসছে। এবং দেখেন এরকম আসলো। আবার আমি যদি এটা ওপেন করি, ওপেন করার পর দেখেন এখানে কিন্তু অনেক ফন্ট আছে। আপনি যে ফন্টটা দেখেন, আমার কম্পিউটারে যত ফন্ট ইনস্টল করা আছে সব ফন্ট এখানে আছে, এবং আমি যেটা সিলেক্ট করবো সেটাই কিন্তু আসবে। দেখেন এই যে একটা ফন্ট এখানে এরকম ভাবে চলে আসছে, এবং এই ফন্টের কিন্তু এই যে দেখেন আমি এই ফন্ট সিলেক্ট করার পর এটা কিন্তু রেগুলার থাকে, বোল্ড থাকে এরকম। যেমন এই ফন্টটা নাই, অন্য ফন্টের আছে। যেমন আমি অন্য একটা ফন্ট, যেমন এই ফন্টটা সিলেক্ট করি, এটা কি রেগুলার? হ্যাঁ রেগুলার। আচ্ছা, অন্য এরিয়াল ফন্টটা সিলেক্ট করি। দেখেন এই ফন্টের এটা রেগুলার ফন্ট। আবার আমি যদি ন্যারোতে যাই তাহলে এটা ন্যারো হয়ে গেল। আবার আমি যদি বোল্ডে যাই তাহলে বোল্ড হলো। আপনি এখান থেকে ফন্ট সাইজ বাড়াতে কমাতে পারবেন। তারপরে হচ্ছে যেটা শার্প হবে না ক্রিস্প হবে এগুলো সিলেক্ট করতে পারবেন এখান থেকে, এবং অ্যালাইনমেন্টটাও ঠিক করতে পারবেন এখান থেকে, এবং কালারটা আপনি যে কালার দিতে চান সেই কালারে আপনি টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো এটা হচ্ছে টাইপ টুলের কাজ। এবং এখানে টাইপ টুল করলে আরো কিছু অপশন আছে, যেমন ভার্টিক্যাল টাইপ টুল। এটা দিয়ে হচ্ছে যে এখানে যেরকম আমার হরিজন্টালি লিখলো, আমি ভার্টিক্যাল টাইপ টুল সিলেক্ট করে এবার যদি আমি লিখি তাহলে দেখেন এখানে কেমন হয়। আমি লিখলাম প্রো কোডার, উপরে চলে যাচ্ছে দেখেন। এবং এটা আমি যদি এখন সেন্টারে ক্লিক করি তাহলে এরকম দেখেন, এরকম ভার্টিক্যালি টাইপ টুল আমাদের অনেক সময় এরকম দরকার হয় ডিজাইনের কাজে। তো সেক্ষেত্রে আপনি যদি চান তাহলে এই টুলটা ব্যবহার করতে পারেন। এরপর এটা হচ্ছে যে একটা পাথ সিলেকশন টুল। আমরা যে পাথগুলো বানাই ফটো পেন টুল দিয়ে, যেমন মনে করেন আমি এই যে পেন টুল দিয়ে পাথ বানালাম, হ্যাঁ, তো এই পাথের মধ্যে আমার বানানোর পর এখন আমরা যদি কোনো একটা জায়গাকে এডিট করতে হয় তখন হচ্ছে আমরা এই যে পাথ সিলেকশন টুলটা দিয়ে আমরা সেই জায়গাটাকে এডিট করে নিতে পারবো। যেমন এখানে আরেকটা টুল আছে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি শুধুমাত্র এই একটা পাথকে সিলেক্ট করে এবার আমি যদি চাই তাহলে এটাকে এডিট করতে পারবো। দেখেন আমি কিন্তু এখন এটাকে ডানে বামে নিতে পারছি কিবোর্ড দিয়ে, বা বিভিন্নভাবে আপনি চাইলে এখান থেকে এরকম ভাবে আপনি নিতে পারেন। হ্যাঁ, যে এই কাজের জন্য মূলত এটা ব্যবহার করা হয়। এরপরে যে টুলটা আছে এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। আমরা যে স্কোয়ার টুলটা নিয়ে কাজ করেছিলাম এটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারতাম, আর এই যে রেক্টেঙ্গেল টুল নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনি এরকম সুন্দর সুন্দর শেপ বানাতে পারবেন, এবং এগুলো শেপ আকারে হবে, এগুলোর আপনি অনেক কাজ করতে পারবেন। আপনি চাইলে এগুলো কালার টালার চেঞ্জ করতে পারবেন। আমরা যখন প্রজেক্ট বানাবো একটু পর তখন আমি আপনাকে এইসব ব্যাপারে আরো ডিটেইল বলবো। এখানে দেখেন রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল একটা আছে, আরেকটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুল বানালে দেখেন প্রত্যেকটা কর্নার একদম স্পেসিফিক ভাবে কর্নার আকারে থাকে, আর রাউন্ডেড একটু রাউন্ড থাকে। এবং এটাকে আপনি যদি বর্ডার দিতে চান তাহলে যেখান থেকে আপনি বর্ডার দিতে পারবেন। আমি রেড কালার দিয়ে, তাহলে আপনার দেখতে সুবিধা হবে, এবং বর্ডারের উইথ কতটুকু হবে সেটাও আপনি এখান থেকে দিতে পারবেন। দেখেন এরকম। আবার আপনি এটাকে ভেতরে চাচ্ছেন না বাইরে চাচ্ছেন, বর্ডারটা কেমন হবে এগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনি যখন এই রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করবেন তখন যে কর্নারে এসে দেখেন এখানে 0 চলে আসছে। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল তো আপনি বানাতে পারেন, আবার আপনি স্কোয়ার রেক্টেঙ্গেল টুলটাকে এখান থেকে আপনি মনে করেন যদি 30 দিয়ে দেন তাহলে দেখেন এখন চারিদিক থেকে এটা 30 পিক্সেল করে রাউন্ডেড হয়ে গেল। একইভাবে আপনার মনে করেন এই রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটাকে যদি আপনি রাউন্ড করতে চান, এটা আমাদের রাউন্ড রেক্টেঙ্গেল টুল। লেয়ারে সিলেক্ট করলে এখানে দেখেন 10 পিক্সেল আছে, তো আমি এটাকে যদি 30 পিক্সেল করে আবার এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা আরেকটু রাউন্ড হয়ে গেল। তো আপনি স্কোয়ার রেক্টেঙ্গেল টুল নিয়ে সেটাকে আপনি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, বা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিয়ে সেটাকে আপনি স্কোয়ার করতে পারেন। আবার আপনি যদি চান যে এটা আর এটা দুটো রাউন্ড থাকবে দুটো স্কোয়ার থাকবে আপনি সেটাও পারবেন। সেটা কিভাবে করবেন, যেখানে লিঙ্ক আছে লিঙ্কটাকে বাদ দিয়ে দিবেন, দিয়ে এবার হচ্ছে যে আপনি এটাকে 0 করে দিবেন এবং এই কর্নারটাকে 0 করে দিবেন, দিয়ে তারপরে আপনি এবার বাইরে ক্লিক করে দেখেন এখন কিন্তু এটা এরকম। তো আপনি চাইলে এরকম শেপগুলোকে বিভিন্ন রকম করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। এর পাশাপাশি যেখানে ইলিপস টুল আছে, পলিগন টুল আছে, দেখেন যে পলিগন টুল, এরকম পলিগনও তৈরি করা যায়। আবার এখানে দেখেন আরেকটা আছে হচ্ছে লাইন টুল, এটা দিয়ে হচ্ছে একটা লাইন তৈরি করতে পারবেন আপনি এরকম। তারপরে এখানে দেখেন আরেকটা আছে হচ্ছে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলটা আপনি সিলেক্ট করলে আপনি ফটোশপের ডিফল্ট অনেক রকম শেপ থাকে, সেই শেপগুলো ব্যবহার করতে পারবেন। তো কাস্টম টুল সিলেক্ট করলে এখানে শেপ নামে একটা অপশন আসবে, এখানে দেখেন অনেকগুলো ডিফল্ট, যেমন যে বিড়ালের পায়ের মতো শেপ, তারপরে হচ্ছে যে এখানে দেখেন পাখি আছে, পাখির শেপ, দেখেন পাখির শেপ। হ্যাঁ, তো এরকম অনেক রকম শেপ আছে, এবং এগুলো সবগুলো শিফট শেপে যখন আপনি আঁকবেন তখন এটা একদম পারফেক্টলি সাইজে আসবে। দেখেন এখন আমি শিফট শেপে আঁকছি তাই এরকম, আর যখন আমি শিফট ছাড়া আঁকবো তখন একটু বড় ছোট থাকবে। তো এরকম আপনি পাখির শেপ, এখানে অনেক শেপ পাবেন। দেখেন আপনার ক্ষেত্রে এত শেপ যদি না পান তাহলে যে গিয়ারে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন, অলে এসে আবার ওকে দিবেন, তাহলে আপনার যত শেপ থাকে সব। এবং এখানেও কিন্তু অনেক শেপ অ্যাড করা যায়, দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে আছে। এই ডিজাইনগুলো ফটোশপের ডিফল্ট ডিজাইন, আপনি এগুলো ব্যবহার করতে পারবেন আপনার প্রজেক্টে আপনার যখন যেমন প্রয়োজন হয়। এরপর আছে হচ্ছে হ্যান্ড টুল। এই হ্যান্ড টুলটা দিয়ে হচ্ছে আমাদের বড় ডিজাইনটা যখন এদিক সেদিক করতে হয়, যেমন দেখেন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমি যদি এখন উপরে নিচে যেতে চাই, এই যে হ্যান্ড টুল সিলেক্ট করা আছে, এখন আমি উপরে নিচে যেতে পারছি। বড় ডিজাইনটাকে যদি আমি সামনে বা পিছনে নিতে চাই তো সেক্ষেত্রে আমাদের এই যে এই হ্যান্ড টুলটা দরকার হয়। আর এই জুম টুলটার কাজ হচ্ছে যে কোনো একটা ডিজাইনকে বড় ছোট করে দেখা, যেমন এই জিনিসটাকে আরো বড় করে দেখতে চাইলে আমি জুম টুল দিয়ে দেখতে পারি। আর যদি আমি জুম আউট করতে চাই তাহলে অল্টার চেপে ধরলে দেখেন এখন আমার জুম টুলে প্লাস, কিন্তু আমি যখন অল্টার চেপে দেবো তখন সেটা মাইনাস। এবার আমি যখন ক্লিক করবো তখন দেখেন আমি আবার জুম আউট হয়ে ব্যাকে চলে আসতে পারছি। তো এটা হচ্ছে জুম টুলের কাজ। আর এখানে দুইটা লেয়ার, একটা হচ্ছে যে আপনার ফন্টের কালার, আপনি এটা যদি এখন দেখেন এখানে গ্রিন এখানে দেখেন এখন হচ্ছে যে ব্লু কালার আছে, এবং তাই আমি এখন পেইন্ট বাকেট টুল দিয়ে যদি কিছু সিলেক্ট করি, যেমন এখানে আমি এখন ক্লিক করলে পেইন্টে এটা আসবে। আর এই যে নিচে যে হোয়াইট, এটা হচ্ছে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার, মানে ব্যাকের কালার। হ্যাঁ, এই ব্যাকের কালারটাও আপনি ব্যবহার করতে পারেন। যেমন একটু আমি দেখিয়েছি ক্রপ টুল দিয়ে আপনি যখন নতুন এরিয়া বাড়াবেন তখন সেটাতে আপনার ব্যাকগ্রাউন্ড কালার দেখাবে। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি অন্য কিছু করি, এরকম গ্রিন করে দিই, তাহলে দেখেন এটা এরকম আসলো। এই দুইটা
কালারের কাজ হচ্ছে এরকম। আর প্রত্যেকটা ডিজাইনের যখন আপনি কাজ করবেন তখন তাদের কিছু সাব ডিজাইন আপনি এই যে এখানে দেখতে পাবেন। যেমন মনে করেন আমি যে সিলেকশন টুলটা নিয়ে একটু কথা বলেছিলাম সেটা নিয়ে যদি আরেকটু বলি, যেমন মনে করেন আমরা দুইটা শেপ নিই, হ্যাঁ রেক্টেঙ্গেল, একটা শেপ নিলাম গ্রিন ব্লু, আরেকটা শেপ নিলাম মনে করেন গ্রিন। আপনি যেখানে সিলেক্ট করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারেন। তো আমি আরেকটা নিলাম হচ্ছে গ্রিন, এই দুইটা নেওয়ার পর আচ্ছা এটা চেঞ্জ হয়নি, সমস্যা নেই, চেঞ্জ করে নিচ্ছি। ডবল ক্লিক করবো এখান থেকে, তারপর অন্য একটা কালার দিলাম, দিয়ে ওকে। এবার দেখেন আমি এই দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে নিব। তো আমি কন্ট্রোল চেপে ধরে দুইটা লেয়ারে ক্লিক করবো, তাহলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে। দুইটা লেয়ারে আমি যখন সিলেক্ট করে নিলাম, মিনিমাম দুইটা বা আরো বেশি হলে এরকম হবে। হওয়ার পরে আপনি মুভ টুলে সিলেক্ট করার সাথে সাথে এখানে কিছু অ্যালাইনমেন্ট অপশন পাবেন। যেমন আপনি যদি চান দুইটা একই দিকে অ্যালাইন হোক এরকম করতে পারেন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, আবার এদিক থেকে দুইটা উপরের দিকে একসাথে থাকবে, দুইটা নিচের দিক থেকে একসাথে থাকবে, দুইটা সেন্টারে থাকবে। দেখেন আপনি এরকম অ্যালাইনমেন্ট করতে পারবেন। একইভাবে আপনি যখন যেটা সিলেক্ট করবেন সেটার কিন্তু সাব সিলেকশন গুলো এখানেও চলে আসবে। তো আপনি এগুলো নিয়ে যত বেশি কাজ করবেন আপনি তত ভালো এগুলো শিখতে পারবেন। আর এরপরে এখন আমাদের হচ্ছে লেয়ার নিয়ে কথা বলার পালা। লেয়ারটা কি? হ্যাঁ, আমি একটা একটু বড় একটা একটু ছোট করি। এই যে গ্রিনটা এটাকে একটু বড় করি। আমি যখন আমার কিবোর্ডে শিফট চেপে ধরবো তখন এটা একদিকে বড় হবে, এবং আমি অল্টার চেপে ধরে কাজ করলে দুই দিকে সমানভাবে বড় হবে। দেখেন আমি এভাবে দেখাতে চাচ্ছি। আচ্ছা, এখানে লেয়ারের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার যে লেয়ারটা উপরে থাকবে সেটা দেখা যাবে, আর যে লেয়ারটা নিচে থাকবে সেটার বাকি অংশ দেখা যাবে। যেমন দেখেন আমার এই যে এই লেয়ারটা, ব্লু লেয়ারটা, এটা কিন্তু এরকম। এখন এই ব্লু লেয়ারের উপর আমি যখন আরেকটা লেয়ার দিব, এই যে আমাদের ভায়োলেট লেয়ার বলতে পারেন, এই লেয়ারটার কারণে কি হয়েছে, এটা উপরে দেখা যাচ্ছে এবং এটা নিচে দিয়ে আমার গ্রিনের বাকি অংশ দেখা যাচ্ছে। এখন আমি যদি এটাকে ড্রাগ করে নিচে নিয়ে আসি লেয়ারটাকে, তাহলে দেখেন এখন আমার যে লেয়ারটা উপরে সেটা পুরোপুরি দেখা যাচ্ছে এবং সেই লেয়ারের পিছনে আমার বাকি লেয়ারটাকে দেখা যাচ্ছে। এবং আপনি চাইলে ফটোশপে অনেক লেয়ার তৈরি করতে পারেন। নতুন একটা লেয়ার তৈরি করার জন্য এখানে প্লাস বাটনে ক্লিক করলে আরেকটা লেয়ার তৈরি হবে। আবার কোন একটা লেয়ারকে ডিলিট করার জন্য সেই লেয়ারটাকে সিলেক্ট করবেন। যেমন আমি লেয়ার 1টাকে যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিটে চাপবো, তাহলে আমাকে একটা পপআপ আসবে, ডিলিট আমি দিব ইয়েস অথবা নো। আর আপনি যদি ডোন্ট শো অ্যাগেইনে ক্লিক করেন তাহলে যখনই ডিলিটে চাপ দিবেন সাথে সাথে কেটে যাবে। তো আমি ইচ্ছা করে এটা করি নাই, কারণ হচ্ছে মাঝে মধ্যে ভুলবশত অনেক লেয়ার ডিলিট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি এই পপআপটাকে ডোন্ট শো করে রাখিনি। তো এখন আমি যদি ইয়েস দিই তাহলে ডিলিট হয়ে যাবে, আর নো দিলে তো ডিলিট হতো না, বুঝতে পারছেন। এর পাশাপাশি আপনি যদি মনে করেন যে আমি এখন এই লেয়ারটা দেখাতে চাচ্ছি না, তো আপনি এই যে চোখ আছে, চোখে ক্লিক করার সাথে সাথে দেখেন ওই লেয়ারটা হাইড হয়ে গেল। আবার আমি লেয়ারে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। আবার আপনি যদি চান যে একটা লেয়ার এটা মুভ করা যাবে না বা এটাকে কোনো এডিট করা যাবে না, যেমন দেখেন আমার যে এই লেয়ারটা, এটাকে আমি ডবল ক্লিক করে এখন আমি যদি এটার কালারটা অন্য একটা কিছু করে দেই, দেখেন করতে পারছি। এখন আপনি যদি চান যে না এটা ফিক্সড থাকবে, এটাকে এডিট করা যাবে না, সেক্ষেত্রে আপনি লেয়ারটাকে একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে হচ্ছে যে লক অপশন থাকে, লকে একটা ক্লিক করলে দেখেন এটা লক হয়ে গেছে। এবার আমি এটাকে আর ডবল ক্লিক করলে এটা কিন্তু আর এডিট হবে না। হ্যাঁ, তো আপনি এরকম লক করে দিতে পারেন যদি চান যে কোনো লেয়ারকে। আবার এদের অপাসিটি, যেমন দেখেন আমি যদি চাই যে এই লেয়ারটার ভিতর দিয়ে ওই লেয়ারটাকে একটু দেখা যাক, তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে অপাসিটিটাকে এরকম বাড়াতে কমাতে পারবো। দেখেন আমি যদি চাই এরকম অপাসিটি বাড়ানো কমানো যায় এখান থেকে। এরকম অনেক কাজ আপনি লেয়ার নিয়েও করতে পারেন। তো এটা যেহেতু একটা বেসিক টিউটোরিয়াল, তাই আমি আপনাদেরকে আপাতত ফটোশপের খুব বেসিক কাজগুলোই দেখিয়েছি। তো এই বেসিক কাজগুলো দিয়ে যদি আপনি চান তাহলে আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করতে পারেন। হ্যাঁ, তো এবার আমরা একটু ফটোশপের আর্টবোর্ডটা দেখি। তো আর্টবোর্ড দেখার জন্য আমরা আবার যাবো ফাইল থেকে নিউতে এসে এখানে আমরা যে কোনো ডিজাইন করে নিতে পারি। তো আমরা এই নামটাই রাখলাম, আনটাইটেলড 1 নামে থাকলো, এবং উইডথটা 3.5 এবং হাইটটা 2 থাকলো, কোনো সমস্যা নেই। আমি আর্টবোর্ডে ক্লিক করবো। আর্টবোর্ডে ক্লিক করে এবার আমি হচ্ছে যে এখানে এখানে ক্লিক করবো। ক্লিক করলে দেখেন এখানে আমার একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে অটোমেটিক। তো আপনি যদি চান যে আরেকটা আর্টবোর্ড তৈরি করতে, আপনি আরেকটা আর্টবোর্ডও তৈরি করতে পারবেন। তো আরেকটা আর্টবোর্ড তৈরি করার জন্য এখন আমরা যেটা করবো, এই যে আর্টবোর্ড টুল, এখানে এসে আমরা হচ্ছে যে প্লাস এখানে একটা ক্লিক করবো। ক্লিক করে দেখেন আমার আরেকটা আর্টবোর্ড হয়ে গেল। তো এই যে দুইটা আর্টবোর্ডের মানে কি দেখেন, আমরা যখন ডিজাইন করবো বা যখন আমরা কাজ করবো, এমন হয় না যে আমাদের একটা ডিজাইনের জন্য অনেকগুলো ডিজাইনের প্রয়োজন হয়, তখন আপনি এভাবে করতে পারবেন। আপনি যদি আলাদা আলাদা দুটো ফটোশপ ফাইল করেন সেক্ষেত্রে কি হবে, দুইটা আলাদা উইন্ডোতে থাকবে, একটা এখানে থাকবে একটা এখানে থাকবে। কিন্তু আপনি যখন আর্টবোর্ড নিয়ে কাজ করবেন তখন এরকম হবে। হ্যাঁ, তো আপনি এরকম আর্টবোর্ড সিলেক্ট করে, বা যদি আপনি চান যে আরেকটা আর্টবোর্ডের উপরে দেখাতে, এখানে ক্লিক করলে আরেকটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল, এখানে ক্লিক করলে আরেকটা আর্টবোর্ড হয়ে গেল। এরকম করে আপনি আর্টবোর্ড করে করে প্রত্যেকটা আর্টবোর্ডে আলাদা আলাদা কাজ করতে পারবেন। যেমন মনে করেন আপনি যদি এই আর্টবোর্ডে কিছু করতে চান করতে পারবেন। আমি এই যে এই লেয়ারটাতে ক্লিক করে এখানে আমি একটা আর্টবোর্ডে একটু কাজ করলাম। আবার মনে করেন যে আমি অন্য একটা কালার নিলাম, নিয়ে তারপরে হচ্ছে যে একটা সার্কেল নিয়ে আমি এই সার্কেলটা দিয়ে আমি এখানে একটা সার্কেল বানাবো। তো এটাও আমি চাইলে করতে পারি। দেখেন হয়ে গেছে, এবং এটা এখানে দেখা যাচ্ছে না কারণ এটা হচ্ছে 3 নম্বর আর্টবোর্ড, তাই আমাকে 3 নম্বর আর্টবোর্ডটা সিলেক্ট করে তারপরে 3 নম্বর আর্টবোর্ডে এসে এবার যদি আমি এটা করি তাহলে এটা দেখা যাবে। দেখেন চলে আসছে। তো এইভাবে আপনি এক একটা আলাদা আলাদা আর্টবোর্ডের কাজ করতে পারবেন। আর ডিজাইন করার সময় আপনি যখন কোনো শেপ বানাবেন, আমি রিকমেন্ড করবো শেপগুলো আপনি এরকম ভাবে বানাবেন, মানে শেপ আকারে বানাবেন। হ্যাঁ, এটা কেন করবেন, কারণ হচ্ছে যে আমরা আর্টবোর্ডের ব্যাপারটা তো আশা করছি আপনি বুঝে গেছেন। এই আর্টবোর্ড করে করে আপনি ডিজাইনের কাজ করতে পারবেন। যেমন একটা ডিজাইনের অনেক সময় হয় না যে আপনার কয়েকটা আলাদা আলাদা পার্ট থাকে, সেই পার্টগুলো আপনি আলাদা আলাদা ডিজাইনে দেখাবেন। আর হচ্ছে যে আপনি কেন শেপ করবেন সেটা করার জন্য আমরা নতুন একটা উইন্ডো নেই। আর্টবোর্ডে কাজ করাতে আমি খুব একটা কমফোর্টেবল না, তো আমরা আলাদা একটা উইন্ডো নিয়ে নিই। হ্যাঁ, তো এই উইন্ডোতে আমরা এখন দেখি যে আপনি যদি শেপ করেন তাহলে আপনার কি সুবিধা হবে, আর আপনি যদি লেয়ার করেন তাহলে আপনার কি সুবিধা হবে। যেমন মনে করেন আমি একটা স্কোয়ার করব, সেই স্কোয়ারটা আমি করবো হচ্ছে শেপ নিয়ে। তো দেখেন আমি একটা শেপ তৈরি করে নিলাম, এটা হচ্ছে একটা শেপ।
ঠিক আছে, এখন আমি কি করব, আমি আরেকটা নিব হচ্ছে আমাদের যে মার্কিও টুল আছে, এই মার্কিও টুলটা দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিলাম, করে নিয়ে এবার আমি এটাকে পেইন্ট বাকেট টুল দিয়ে একই কালার করলাম। এখন এই দুইটাতে আমার কি পার্থক্য আপনি একটু দেখেন, আমি একটু মুভ টুলটা সিলেক্ট করি। তো এই দুইটাতে আমার কি পার্থক্যটা হচ্ছে, আপনি যদি এই দুইটাই ক্লায়েন্টকে পাঠান, তো ক্লায়েন্টের যেটা হবে সেটা হচ্ছে যে ক্লায়েন্টের যদি মনে হয় যে তার এই কালারটা চেঞ্জ করতে হবে, তাহলে সে কি করবে, এই যে দেখেন আমি শেপ তৈরি করেছি, তাই যেখানে শেপের জন্য এখানে স্কোয়ার এরকম দেখা যাচ্ছে, তো এটাতে আপনি ডবল ক্লিক করবেন বা ক্লায়েন্ট ডবল ক্লিক করে তার পছন্দের কালারটা সে সিলেক্ট করে নিতে পারবে। কিন্তু আপনি যদি এটাকে শেপ আকারে না করে এমনি নরমালি করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে দেখেন এটাকে এখন সে যদি কালার চেঞ্জ করতে যায় তাহলে কি হবে, এটা কিন্তু শেপ না, ডবল ক্লিক করলে তার লেয়ার প্যালেটের অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে আপনি যদি সে ক্লায়েন্ট যদি কালার চেঞ্জ করতে যায়, তাহলে সে মনে করেন কালার পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করে এখান থেকে সে অন্য একটা কালার সিলেক্ট করলো, মনে করেন এই কালারটা সিলেক্ট করে যাবে, সে লেয়ারে এসে এখন যদি সে সিলেক্ট করে তাহলে দেখেন এটা কিন্তু কাজ করলো, তাই না? কিন্তু এই দুইটা কিন্তু পারফেক্টলি কাজ হলো না, দেখেন এটা কিন্তু কনভিনিয়েন্ট না, ক্লায়েন্টকে প্রথমে এখানে এসে তার একটা কালার চেঞ্জ করতে হচ্ছে, করে তারপর তাকে পেইন্ট বাকেট টুলে ক্লিক করে তারপর কাজ করতে হচ্ছে। অথচ এটার ক্ষেত্রে কি হচ্ছে, জাস্ট এখানে ডবল ক্লিক করলে তার কালার প্যালেট চলে আসলো এবং সেখান থেকে তার পছন্দের কালারটা সিলেক্ট করলো। আবার কোনো ক্লায়েন্টকে যদি এটার কালার চেঞ্জ করতে হয় তাহলে তাকে কি করতে হবে, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ডবল ক্লিক করবে লেয়ারের উপর, তখন তার লেয়ারের অন্য অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনি চাইলে আরো অনেক অপশন পাবেন, যেমন মনে করেন যে কালার অপাসিটি, এই কালার ওভারলেতে এসে এখান থেকে আপনি চাইলে অন্য সব কালার গুলো এখান থেকে দিতে পারবেন, কিন্তু এটা কনভিনিয়েন্ট না, এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি চাইলে এরকম করতে পারবেন। যদিও এখানে আমরা চলে আসছি, তাই আমরা অন্য অপশন গুলো আপনাকে একটু দেখাই। যেমন এখানে দেখেন এই যে কিছু স্টাইলিং অপশন আছে, ডিফল্ট অপশন, যেমন আমি যদি স্টাইলিং ক্লিক করি তাহলে দেখেন এখানে এরকম আপনার লেয়ারের বিভিন্ন স্টাইল চলে আসে এবং এরা প্রত্যেকেই কাস্টমাইজেবল, আপনি এদেরকে কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো করে। হ্যাঁ, এগুলো হচ্ছে ডিফল্ট স্টাইল। তো আমরা একটু ডিফল্টে না গিয়ে এবার আমরা একটু দেখি এই যে ব্রাভেল এন্ড এমবোস যে লেয়ারটা, এটা দিলে হচ্ছে যে এগুলো একটু সুন্দর করে দেখাবে। দেখেন আপনি ডেপথ এরকম বাড়াতে কমাতে পারবেন, এরকম মানে একটা 3D ইফেক্ট আপনি দিতে পারবেন। হ্যাঁ, এবং এগুলো প্রত্যেকটা জিনিস এডিট করা যায়, যেমন এটা হচ্ছে এখন আপ, আপনি এখানে ক্লিক করলে এটা কিন্তু ডাউন হয়ে যাবে, ডাউন ব্রাভেল এন্ড এমবোস। এবং এই যে এখানে দেখেন এগুলো অনেকগুলো সিলেকশন আছে, এগুলো দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর ফটোশপের ইফেক্ট দিতে পারবেন, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে এবং আপনি যেটাকে যেভাবে ব্যবহার করেন। এরপরে আমাদের যে অপশন সেটা হচ্ছে স্ট্রোক দিয়ে আপনি আসলে বর্ডার দিবেন। যেমন আমি ক্লিক করলে তাহলে একটা স্ট্রোক আসলো, তো স্ট্রোকে আসলে এখানে আপনি দেখেন এটার স্ট্রোক আপনি এরকম বাড়াতে কমাতে পারবেন। এবং দেখেন এখন এটা ইনসাইড আছে, আপনি যদি চান তাহলে আউটসাইডে দিতে পারবেন, আবার আপনি যদি চান তাহলে সেন্টার দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এবং এটার যে অপশনটা আছে নর্মাল মোড, যেমন আপনি লাইটেন দিতে পারেন আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস এডিট করা যাবে এবং যে কালারটা আছে কালারটাও আপনি যদি চান তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি কি কালার দিতে চাচ্ছেন সেই কালারটাই আপনি এখান থেকে দিতে পারবেন। এটা হচ্ছে স্ট্রোকের কাজ। এবার হচ্ছে ইনার শ্যাডো দিলে ভেতরে একটা শ্যাডো দেখা যাবে টেক্সটে, তো এটা হচ্ছে ইনার শ্যাডো। এখান থেকেও আপনি অনেক রকম অপশন আপনি দেখাতে পারবেন এবং এগুলোর সাইজ দিয়ে আপনি বাড়াতে কমাতে পারবেন এবং এটা কিভাবে আপনি দেখাতে চান এগুলো সব এগুলো আপনি ঘুরে ঘুরে বিভিন্ন ভাবে আপনি দিতে পারবেন আপনার প্রজেক্টের সুবিধার জন্য যেভাবে চান। এরপর হচ্ছে ইনার গ্লো, এটা দিলে হচ্ছে ভিতরে একটা গ্লো হয়, গ্লো ইফেক্ট আসে। তো এই গ্লো ইফেক্টের জন্য আমি যদি কালারটা চেঞ্জ করে একটু রেড কালার দিই তাহলে হয়তো আপনি দেখবেন এটা আসলে দুইটা কালার একটার উপর একটা পড়ে যাওয়াতে এটা ভালো দেখা যাচ্ছে না, এই গ্লোটা মানে গ্লো করে আর কি, ব্যাপারটা এরকম। এরপর আছে স্টেইন ইফেক্ট, স্টেইন দিলে স্টেইন ইফেক্ট আসে। তারপর কালার ওভারলে দিলে তো কালার চেঞ্জ করা যায়, আপনি যে কালার চাচ্ছেন সেই কালার আপনি কালার ওভারলের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। এবার গ্রেডিয়েন্ট ওভারলে আছে, এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট অ্যাড করে দিতে পারবেন। প্যাটার্ন আছে, আপনি বিভিন্ন প্যাটার্ন দেখাতে পারবেন আপনার ডিজাইনে, যেমন মনে করেন আমরা এই যে দেখেন এখন প্যাটার্ন গুলো দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন প্যাটার্ন দিতে পারবেন আপনি ডিজাইনের ভিতরে। দেখেন খুব সুন্দর সুন্দর প্যাটার্ন এখানে দেওয়া যায় এবং ফটোশপের প্যাটার্ন কিন্তু ডাউনলোডও করা যায়। আপনি ফ্রিতে ফটোশপের প্যাটার্ন ডাউনলোড করে প্যাটার্নটা এখানে আপলোড করে দিলেই হবে, চলে আসবে। আর আপনি যদি নতুন কোনো প্যাটার্ন লোড করতে চান তাহলে হচ্ছে যে গিয়ার বাটনে ক্লিক করলে এখানে দেখেন আছে হচ্ছে লোড প্যাটার্ন, দেখেন লোড প্যাটার্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার কম্পিউটারে যেখানে প্যাটার্ন আছে সেই জায়গাটা দেখিয়ে দিবেন। যেমন আমার কম্পিউটারে কিছু প্যাটার্ন আছে, আমি ব্যবহার করেছিলাম আগে ফটোশপ স্টাইল, তারপর এখান থেকে যাব হচ্ছে প্যাটার্ন। হ্যাঁ, এবং আমি যে কোনো একটা প্যাটার্ন নিই, আচ্ছা এই প্যাটার্নটা দিলাম, দিয়ে লোড করবো। দেখেন এই প্যাটার্ন গুলো কিন্তু চলে আসছে, নতুন প্যাটার্ন, এগুলো আমার ছিল কম্পিউটারে। হ্যাঁ, তো আপনি এরকম প্যাটার্ন চাইলে ডাউনলোড করা প্যাটার্ন গুলো আপনার কম্পিউটার ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে আউটার গ্লো, একটা তো ইনার গ্লো ছিল ভেতরে গ্লো করে, আর একটা আউটার গ্লো, আর এরপর একটা হচ্ছে ড্রপ শ্যাডো। আপনি যদি কোনো ড্রপ শ্যাডো আপনার প্রজেক্টে দিতে চান বা কোনো লেয়ারে দিতে চান তাহলে আপনি যে নিচে ড্রপ শ্যাডো দিতে পারবেন এবং এটাও কাস্টমাইজেবল, এরকম কাস্টমাইজ করা যায়। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই এরকম আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এগুলো হচ্ছে লেয়ারের ব্যাপার এবং আর্টবোর্ড সম্পর্কে, লেয়ার সম্পর্কে আমার বলা শেষ। তো চলেন এবার আমরা একটা প্রজেক্ট তৈরি করি, তাহলে আপনি আরো ডিটেইলে এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারবেন। এখন আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করবেন যে প্রজেক্ট হিসেবে আমি বিজনেস কার্ডটাই কেন বেছে নিলাম। আপনি কিন্তু ফটোশপ দিয়ে অনেক কিছু করতে পারেন, যেমন হচ্ছে লোগো বানাতে পারেন, বিজনেস কার্ড বানাতে পারেন, ট্রাইফোল্ড বানাতে পারেন, ব্রোশিয়ার বানাতে পারেন। ফটোশপ দিয়ে বানানো যায় এমন অনেক জিনিস আছে। আমি জাস্ট আপনাদের ইন্টারেস্টটা বৃদ্ধি করছি এবং যখন আমরা একটা প্রজেক্ট বানাবো তখন হচ্ছে যে আপনি অনেক নতুন জিনিস শিখবেন। হ্যাঁ, তো সেই কারণে আমি আসলে বিজনেস কার্ডটা বানাচ্ছি। এর বাইরে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে আপনি ফাইবারে গিয়ে যদি বিজনেস কার্ড লিখে সার্চ দেন তাহলে আপনি দেখবেন যে প্রচুর গিগ আছে এবং আপনি যদি কোনো একটা গিগ বা দুইটা গিগ ওপেন করে দেখেন তাহলে আপনি দেখবেন যে তাদের হাতে অলরেডি অনেক কাজ আছে। তার মানে বিজনেস কার্ডের স্টিল অনেক বড় একটা মার্কেট। তাই আপনি যদি ভালো কোয়ালিটির বিজনেস কার্ডও বানাতে পারেন তাহলেও কিন্তু আপনি চাইলে ফাইবারে কাজ করতে পারেন। আর ফাইবারের উপর আমার অনেকগুলো টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালগুলো আপনি দেখতে পারেন, আমি লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে করে আপনি ফাইবারেও কাজ করতে পারেন এবং ফাইবারে কাজ পেতে পারেন। আচ্ছা, তো আমরা এখন যতখানি শিখেছি অতখানি দিয়ে এবার আমরা একটু চেষ্টা করে দেখি যে আমরা এটা দিয়ে কিছু করতে পারি কিনা। তো চলেন আমরা এবার একটা বিজনেস কার্ড বানাবো ফটোশপ দিয়ে এবং আমরা ফটোশপের আরো কিছু জিনিস শিখবো। হ্যাঁ, তো ফটোশপে যখন আপনি বিজনেস কার্ড বানাতে যাবেন তখন আপনি কি করবেন, আপনি আবার নিউতে আসবেন,
আপনি এতক্ষণ তো ফটোশপ শিখলেন, তো এখন আমরা একটা প্রজেক্ট বানাই। তো এখান থেকে আমরা ফাইলের থেকে নিউতে আসবো। নিউতে এসে আমরা যেহেতু বিজনেস কার্ড বানাবো, প্রিন্টে আসি। প্রিন্টে আসলে আমরা একটু দেখি এখানে আমাদের যেটা বানানোর প্রয়োজন সেটা এখানে মনে হয় নেই, তো আমরা বানিয়ে নেবো, কোনো সমস্যা নেই। তো একটা বিজনেস কার্ড যদি বানাতে হয় সেটার উইড হয় হচ্ছে, স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের উইড হয় 3.5 এবং হাইট হয় হচ্ছে, এখানে দেখেন ইঞ্চিতে হবে অবশ্যই। হ্যাঁ, আমার ইঞ্চি সিলেক্ট করা, এবং আমি যেহেতু প্রিন্টে আসছি তাই এটা ইঞ্চিতে চলে আসছে অটো। আমি যখন ওয়েবে যাবো তখন দেখেন এটা পিক্সেলে চলে গেল। তো আমি প্রিন্টে আসলাম, এসে এটা উইড হবে হচ্ছে 3.5 এবং হাইট হবে হচ্ছে 2 ইঞ্চ। হ্যাঁ, মানে 2 ইঞ্চি হবে। এবং আপনি যদি আর্টবোর্ড চান, মানে হচ্ছে যে সামনে এবং পিছনে 2 পেজে ডিজাইন করতে চান, তাহলে তো আমরা আর্টবোর্ড করি। এখানে রেজলিউশনটা 300 দিব, আর 8GB কালার মোডে না করে আমরা করব হচ্ছে CMYK কে কালার মোডে। এটা প্রিন্টে দিচ্ছি কিন্তু 8GB হয়ে আছে। আচ্ছা, কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। আমরা চেঞ্জ করে অ্যাডভান্স অপশনে যাই। এখান থেকে কি চেঞ্জ করা যাবে দেখি তো। লেটেস্ট ভার্সনে কিছু চেঞ্জ আছে যেটা আগের ভার্সনগুলোতে এরকম ছিল না। আচ্ছা, তো আমরা এরকম না করে আমরা সরাসরি যে কাস্টম লেআউটটা আছে সেখানে ফটো বা প্রিন্ট, এখান থেকে দেখি CMYK। হ্যাঁ, CMYK সিলেক্ট করা যাচ্ছে। CMYK সিলেক্ট করলাম। আমাদের উইড হবে হচ্ছে 3.5, হাইট হবে হচ্ছে 2 ইঞ্চ এবং আর্টবোর্ড থাকবে। আর এটাকে আমরা, আচ্ছা, আর্টবোর্ড যদি আমরা সিলেক্ট করি তাহলে আর RGB থেকে CMYK তে যাওয়া যাচ্ছে না, এটা একটা সমস্যা দেখা যাচ্ছে। তো আমরা CMYK তে করবো, যেহেতু আমরা ডিজাইন নিয়ে কাজ করবো ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকুক, কোনো সমস্যা নেই। তো রেজুলেশনটা এরকম দিয়ে এবার আমরা ক্রিয়েটে ক্লিক করবো। দেখেন আমাদের উইড হচ্ছে 3.5, হাইট হচ্ছে 2 এবং রেজুলেশন 300, কালার মোড CMYK। ডেফিনেটলি আমাদের বিজনেস কার্ড প্রিন্ট হবে, তাই আমরা এভাবে করবো। এখন আমাদের রুলার দরকার হবে। বাই ডিফল্ট এখানে রুলার আছে, আপনার কিবোর্ডে Ctrl+R চাপলে রুলার আসবে এবং যাবে। এছাড়া আপনি রুলারটাকে পাবেন হচ্ছে ভিউতে। ভিউতে আসলে ভিউ থেকে দেখেন এখানে রুলার অপশন আছে, রুলার আপনি এখান থেকে আনতে পারেন। তো রুলার আনলে এখন আমরা গ্রিড নিব। দেখেন এবার এখান থেকে একটা গ্রিড এদিক থেকে দিলাম, আরেকটা উপর থেকে দিলাম, আরেকটা এদিক থেকে এদিকে দিলাম, তারপরে একটা গ্রিড আমি এদিক থেকে এদিকে দিলাম। দিলে আমাদের এই গ্রিডটা হলো। হ্যাঁ, তো যখন আপনি প্রিন্টের জন্য কোনো কাজ করবেন তখন অবশ্যই ব্লিড দিয়ে দিবেন। এই ব্লিডটা আপনি কেন দিবেন? ব্লিডটা দিলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে প্রিন্ট করতে গেলে অনেক সময় প্রিন্টের মেশিনে একটু এদিক সেদিক হয়, তো সেক্ষেত্রে একটু ঝামেলা হয়। তো সেটা করার জন্য আমরা ব্লিড দিব। ব্লিড দেওয়ার জন্য আগে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা হোয়াইট করে নিব, না হলে পরে আবার প্রবলেম হবে। তো ব্লিডের আগে আপনি এই লেয়ারটা নিয়ে নেবেন, মানে আমরা যে গ্রিড দিলাম এই গ্রিডটা নিয়ে নেবেন। নিয়ে এবার আমরা ইমেজে যাব। ইমেজ থেকে আসবো হচ্ছে ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজে এসে আমরা হচ্ছে যে আমাদের এই সাইজটাকে বাড়িয়ে নিব। তো আমরা রিলেটিভ করব যাতে করে সব দিকে সমানভাবে বাড়ে এরকম। তো এবার আমরা হচ্ছে যে এটাকে পিক্সেল থেকে ইঞ্চিতে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে করে দিব 0.25 এবং এখানেও রিলেটিভ হবে না, হ্যাঁ রিলেটিভ হবে। এটা করবো 0.25 এবং এটাকেও করবো 0.25 করে আমরা এবার ওকে দিব। ওকে দিলে দেখেন বাড়তি এরিয়াটা বেড়ে গেল। এবং এই ডিজাইনটা আমাদের প্রিন্ট হবে না, এটা কিন্তু বাইরে থাকবে, কিন্তু আমরা এই যে জায়গাটা নিব কেন, যাতে করে আমাদের ডিজাইনটা পারফেক্টলি হয় সেজন্য। তো এখন আমরা যখন কোনো একটা কাজ করব তখন অবশ্যই প্রত্যেকটা আমরা নতুন নতুন লেয়ার তৈরি করে করবো। তো আমরা একটা নতুন লেয়ারে ক্লিক করবো, আমাদের নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে হচ্ছে যে আমরা আমাদের ডিজাইনটা দিব। তো সবার আগে আমি চাচ্ছি যে আমাদের ফ্রন্ট পেজটা ডিজাইন করবো, এবং ফ্রন্ট পেজের যে ডিজাইনটা হবে সেখানে শুধুমাত্র আমাদের লোগোটা থাকবে, আর সর্বোচ্চ লোগোর নিচে হয়তো আমাদের ওয়েবসাইটের নাম এরকম থাকবে। তো সেটা করার জন্য আমরা এখন কি করবো, আমাদের যে টেক্সট টুলটা আছে এই টেক্সট টুলটা থাকুক এরকম। তো আমরা প্রথমে একটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নিব, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব আমরা প্রথমে। তো সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিতে পারি, মনে করেন এখান থেকে আমরা সিলেক্ট করে নিই। তো আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কালার নিব, সেই কালারটা আমরা দিব 2D 3D। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের প্রোকোডারেও আছে, তো সেক্ষেত্রে আমি এই কালারটা নিলাম। আপনি যে কোনো কালার নিতে পারেন আপনার চয়েস অনুযায়ী। তো আমরা হচ্ছে এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল যেটা আছে এটা সিলেক্ট করব। করে এবার হচ্ছে যে আমাদের এখানে আমরা যখন রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করব, করে আমরা এখন যে আমাদের যে লেয়ারটা আছে এই লেয়ারের উপর আমরা এটাকে এভাবে বসিয়ে দিব। দেওয়ার পরে দেখেন এখন সুন্দর করে আমাদের একটা বিজনেস কার্ডের আর্টবোর্ড হয়ে গেল। আমি চাচ্ছি যে কর্নারগুলো 30 পিক্সেল হবে, তো আমি এটাকে 30 পিক্সেল করে দিলাম। হ্যাঁ, তো এখন দেখেন আমার সবগুলো কর্নার এখন 30 পিক্সেল কনভার্ট হলো। তো এখন আমাকে কয়েকদিন আগে একজন জিজ্ঞেস করেছিল যে আমি আমার ফন্টে কি ফন্ট ব্যবহার করেছি আমার লোগোর জন্য। আমি সেই ফন্টের নামটা ভুলে গেছি, যার কারণে বলতে পারছি না। তো এখন হচ্ছে আমরা আমাদের লোগোটার একটা ফন্ট, সিমিলার একটা ফন্ট নিব। তো সিমিলার একটা ফন্ট যেটা আমাদের লোগোর সাথে ম্যাচ করে সেরকম একটা ফন্ট আমরা এখন এখানে নিব। তো সেই ফন্টটা হতে পারে এটা। আচ্ছা, এবং টেক্সটের কালার নেওয়ার জন্য দেখেন আমি যেহেতু টেক্সট লিখবো তাই এখন এখানে টি এর জন্য আমরা এখানে কালার নিব। আমি চাইলে কিন্তু আমার লোগোর যে ইমেজটা আছে সেটা দিতে পারতাম, তো আমরা সেটা আপাতত দিব না। তো এখানে আমাদের যে লোগোর যে কালারটা, আমাদের প্রোকোডারের লোগোর যে কালারটা আমরা নিয়েছিলাম সেই কালারটা আমরা এখন এখানে লিখে দিব। মনে করেন F7AF6 দিয়ে আমি ওকে দেবো। তাহলে আমার যে লোগোর যে কালার প্রোকোডারে সেটা চলে আসলো। আসার পরে আমি দেখেন আমার টেক্সটটা সিলেক্ট করেছি, ফন্ট সিলেক্ট করেছি এবং কালার সিলেক্ট করেছি, এবং ফন্ট সাইজ 60 আছে। আমরা এটাকে বড় ছোট করে নিব। এবার আমি একটা নতুন লেয়ার তৈরি করবো, এখানে ডিলিট করবো না। দেখেন আমি এখনই ক্লিক করলাম, একটু আগে আমি বলেছি মাঝে মধ্যে এরকম ডিলিট বাটনে ক্লিক করে যায়। তো আমি এখন নতুন একটা লেয়ার তৈরি করলাম, করে এই লেয়ারে লিখবো। যখনই আপনি ফটোশপে কাজ করবেন নতুন নতুন লেয়ার তৈরি করে লিখবেন, তাহলে হবে কি কোনো কিছু এডিট করার দরকার হলে আপনি খুব সহজে করতে পারবেন। তো আমি এখন এখানে একটা ক্লিক করে দেখেন এবার আমি লিখে দিব হচ্ছে প্রোকোডার। হ্যাঁ,
প্রোকোডার লিখে দিব। লিখে আমি যদি চাই এই টেক্সটটাকে বড় করার জন্য কন্ট্রোল টি চাপবো, তাহলে এরকম অপশন আসবে, এখান থেকে আমি এরকম বড় ছোট করতে পারবো। এর পাশাপাশি আপনি চাইলে তো এখান থেকে ফন্ট সাইজ বড় ছোট করতেই পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন এই টেক্সটটাকে একটু বড় করে নিই, আমার চয়েস অনুযায়ী এতটুকু করবো। করে এবার হচ্ছে যে আমি এটাকে আমার আর্টবোর্ডের সেন্টারে আনবো। তো কিভাবে আনবো একটু আগে বলেছিলাম, কন্ট্রোল চেপে দুইটা লেয়ারটাকে একবারে একসাথে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি মুভ টুলে আসবেন। মুভ টুলে আসলে দেখেন এখানে যে এই সেন্টারটা দিলে দুই দিক থেকে, মানে এদিক থেকে এবং এদিক থেকে প্রোকোডারটা সেন্টারে চলে আসবে। আর হচ্ছে উপরে নিচে মাঝখানে আনানোর জন্য আমি এখানে আরেকবার ক্লিক করবো, তাহলে দেখেন এটা পুরোপুরি সুন্দরভাবে পারফেক্টলি সেন্টার হয়ে গেল। আমি চাচ্ছি যে এখানে হচ্ছে যে প্রোকোডারের একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। আপাতত আমাদের প্রোকোডারের ওয়েবসাইট নেই, তো সেক্ষেত্রে আমি নতুন একটা লিঙ্ক নিলাম, নিয়ে এখানে আমি ফন্টটাকে হচ্ছে যে প্রোকোডার দেখাবো না, সরি, এটাই থাকবে। আমি নতুন একটা ফন্ট, নতুন একটা লেয়ার নিব এখন, নিয়ে এই লেয়ারে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের নাম লিখবো। তো ওয়েবসাইটের নাম লেখার জন্য আমি এখান থেকে চেঞ্জ করে এটাকে আমি দিব উবুন্টু ফন্টে লিখবো, এবং কালার এটাই থাকুক। আমি এখানে এখন লিখে দিব, মনে করেন www.youtube.com/procoder বিটি। হ্যাঁ, এই নামে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে, তো এটা করে দিব। এবং আমরা এই সাইজটাকে 8 পিক্সেল করে দিব। 8 পিক্সেল খুব ছোট হয়ে গেছে, একটু বড় করে 14 পিক্সেল, আর একটু বড় 18 পিক্সেল। হ্যাঁ, এতটুকু করে এটাকে এবার আমরা সেন্টার করব। তো দুইটা টেক্সটকে পাশাপাশি নিয়ে এসে আমরা এবার এটাকে সেন্টারে নিয়ে আসবো, এখানে দিব। এখানে কিন্তু দিব না, এখানে দিলে কিন্তু দেখেন কি হয়, এখানে দিলে একদম প্রোকোডারের সাথে এটা ম্যাচ হয়ে গেল। আমি কিন্তু এটা চাচ্ছি না, তো কন্ট্রোল জেড দিয়ে চেপে আমি এটাকে এখানে নিয়ে আসলাম। এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এবং আমাদের এই যে প্রোকোডারের জন্য যে আমরা যে বিজনেস কার্ডটা বানিয়েছি, একেবারে বেসিক লেভেলের একটা বিজনেস কার্ড, এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ফন্ট সাইজ, এবং দেখেন একদম সুন্দর স্মার্ট। আমি এটুকুই রাখবো, এর বেশি কিছু করবো না। তো আমি এখন এই প্রজেক্টটাকে সেভ করবো, কন্ট্রোল এস দিলে এটা সেভ হবে। তো আমি আমাদের ডেস্কটপে একটা নতুন ফোল্ডার তৈরি করবো, যার নাম হবে বিজনেস কার্ড নামে একটা ফোল্ডার করবো। সেই ফোল্ডারে আমরা এটা নাম দিব ফ্রন্ট দিয়ে আমরা এটাকে পিএসডি তে সেভ করবো। তো আপনি যদি ক্লায়েন্টের জন্য কোনো বিজনেস কার্ড বানান, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে পিএসডি পাশাপাশি ইপিএস ফরম্যাটে সেভ করে দিবেন। তো এখানে সেভ এজে যাবেন, যাই ফটোশপের যে পিএসডি, এখান থেকে দেখেন আরো একটা অপশন আছে হচ্ছে ইপিএস। এই দেখেন ফটোশপ ইপিএস। তো এই যে ফটোশপ ইপিএস এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর এই ফটোশপ ইপিএস এ সেভ করবেন। এই ফটোশপ ইপিএস আপনি কেন সেভ করবেন, এটা যদি আপনি ফটোশপ ইপিএস দিয়ে সেভ করেন, তাহলে যেটা হবে যে আপনার ক্লায়েন্টের কাছে ফটোশপ না থাকলেও তার কাছে যদি ইলাস্ট্রেটর ফাইলটা থাকে, সে কিন্তু তখনও সেটা ওপেন করতে পারবে। যেমন দেখেন এই যে ইপিএস ফাইলটা আছে, এটা আমি ডবল ক্লিক করি, ডবল ক্লিক করলে এটা ইলাস্ট্রেটর দিয়ে ওপেন হওয়ার কথা। দেখেন এটা ইলাস্ট্রেটর দিয়ে ওপেন হলো। যেহেতু অ্যাডোবির প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কিনতে হয়, তো সেক্ষেত্রে এটা একটা ব্যাপার। এবং আপনি প্রিমিয়াম যদি কোথাও আপনার প্রজেক্টটা সেল করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রজেক্টটা এরকম ইপিএস দিয়ে দিতে হবে, না হলে আপনার প্রজেক্টটা অ্যাপ্রুভড হবে না। হ্যাঁ, তো এই জন্য আপনি যখন ক্লায়েন্টের জন্য পাঠাবেন তখন এরকম ইপিএস এ পাঠাবেন। তো আমরা আরো একটা কাজ করবো এটার জন্য, সেটা হচ্ছে যে এই দেখেন আমাদের ইমেজের হচ্ছে যে এই যেহেতু আমাদের বিজনেস কার্ডের হচ্ছে যে এইটুকু এরিয়া ইম্পর্টেন্ট আর বাকিটা ব্লিড, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই এরিয়া ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে আমরা এই এরিয়াটাকে রাখবোই না। তো সেক্ষেত্রে আমরা কি করবো, ইমেজে এসে ট্রিম এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে ওকে দিব। ওকে দিলে দেখেন আমাদের এক্সট্রা অংশটুকু বাদ চলে গেল। এবার আমরা এটাকে সেভ করবো হচ্ছে পিএনজি তে। ফাইলে যাব, ফাইল থেকে সেভ এজ এসে এটাকে আমরা আবার সেভ করবো হচ্ছে পিএনজি তে, ফটোশপ পিএনজি। তো ফটোশপ পিএনজি এখানে নেই, হ্যাঁ, কারণ আমরা এটা সিএমওয়াই তে করেছি, তো তাই। তো আমরা এটা অন্যভাবে করবো, কন্ট্রোল অল্টার শিফট এস যখন আপনি কিবোর্ডে চাপবেন তখন এরকম উইন্ডোর জন্য ফাইল চলে আসবে। এর পাশাপাশি এখান থেকেও দেখেন সেভ ফর ওয়েব নামে একটা অপশন ছিল, যেটা ফটোশপ লেটেস্ট ভার্সনে বাদ দিয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই। আপনি চাপবেন কন্ট্রোল অল্টার শিফট এস আপনার কিবোর্ডে চাপলে এরকম অপশন আসবে। এখান থেকে প্রিসেটটা PNG 24 করে আমরা এবার এটাকে সেভ করবো আমাদের সেম প্রজেক্টে সেম ফোল্ডারে। আমরা এটাকে এবার সেভ করবো ফন্ট। তো দেখেন আমাদের বিজনেস কার্ডের কিন্তু ফন্ট সাইজ ডিজাইন হয়ে গেছে। এবার আমরা হচ্ছে ব্যাক সাইড ডিজাইন করবো। আমরা কি নতুন কিছু দেখিয়েছি? নতুন একটা জিনিস দেখিয়েছি, ট্রিম করা, মানে এক্সট্রা অংশটুকু বাদ দিয়ে দেওয়া, আর হচ্ছে ব্লিড নেওয়া। আপনি যখন এরকম প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন এরকম আপনি নতুন নতুন জিনিস শিখবেন, আর সেভাবেই কিন্তু আপনার স্কিলটা ডেভেলপ হবে। হ্যাঁ, তো এটা গেল আমাদের ফ্রন্ট সাইজ। এবার ফ্রন্টের কাজ। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা যে ফ্রন্ট পিএইচডি নিয়েছি এটাকে ডুপ্লিকেট করবো, করে এটার আমরা নাম দিব ব্যাক দিয়ে, তারপরে এবার আমরা ব্যাক যে পিএইচডি ফাইলটা সেটা ওপেন করবো, আর আগেরটাকে আমরা কিছু করবো না, সেটা কেটে দিব ব্যাক। এবার আমরা ফ্রন্টের যে ডিজাইনটা, এই ডিজাইনটা নিয়ে এবার আমরা কাজ করবো, এবং এখানে এখন আমরা মূল কাজ করবো। হ্যাঁ, তো এখানে এখন আমরা দেখেন এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা তো এরকম হলো। এখন আমরা এটারে অর্ধেক করবো, অর্ধেক করে অর্ধেকে আমরা একটা কাজ করবো আর বাকি অর্ধেক অন্য কাজ করবো। তো সেটা আমরা কিভাবে করবো, দেখেন আমরা যে মার্কিউ টুলটা আছে, এই মার্কিউ টুলটা নিয়ে আমি এরিয়াটা এতটুকু এরিয়া রাখবো। তো এই এরিয়াটাকে আমরা এভাবে সিলেক্ট করে নিলাম, নিয়ে এটাকে আমি এবার ডবল ক্লিক করবো, করলে আমি পিকারটা পাবো, কালার পিকার পেলে আমাদের যে প্রোকোডারের কালার, এই কালারটা আমরা দিয়ে নিব এখানে, দিয়ে এবার আমরা এটাকে ওকে দেবো। দিলে দেখেন এই কালারটা এখানে চলে আসছে। এবার আমাদের যে প্রোকোডার টেক্সট, এই টেক্সটের কালারটা আমি হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেই কালারে লিখবো। তো আমি এই যে টিতে ক্লিক করে আমাদের এই যে কালার পিকার এখানে চলে আসছে, ডবল ক্লিক করবো, করে এখানে ক্লিক করবো, করে এখানে দিলে দেখেন আমাদের যে প্রোকোডারের কালারটা চলে আসছে। এবার আমি এই লেয়ারটাকে ড্রাগ করে উপরে দিয়ে দিব, দিয়ে দিলে দেখেন এটা এখানে চলে আসছে উপরে আসার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি এটাকে এবার টেনে এদিকে নিয়ে আসবো, এবং কন্ট্রোল টি চেপে এটাকে আমি একটু সাইজে ছোট করে নিব এভাবে। হ্যাঁ, এটাকে একটু ছোট করে নিয়ে আমি এটাকে একটু সেন্টার করে দিই এভাবে, দিয়ে এটাকে এবার আমরা একটু সেন্টার করবো এভাবে।
সেন্টার হলো। এবার আমার যে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন আমার গ্রিডের বাইরে চলে গেছে, আমি এটা চাচ্ছি না। তো আমি সেটা কি করব, এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটাকে ড্রাগ করে নিচে নিয়ে আসবো, মানে এটা নিচে দুইটা লেয়ারকে পাশাপাশি আনবো। এনে এবার আমি হচ্ছে এটাকে রাইট ক্লিক করলে এখানে দেখেন ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক। এই ক্লিপিং মাস্ক করলে কি হবে, সে হচ্ছে যে তার কালারটা থাকবে কিন্তু সে এক্সট্রা এরিয়াগুলোকে এই আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য সে ক্লিপিং করে নিবে। তো আমি দেখেন এখন এখানে আমি ক্লিক করবো ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, করার সাথে সাথে দেখেন খুব সুন্দর করে আমার এই ব্যাকগ্রাউন্ডটা পারফেক্টলি হয়ে গেল, আমি ঠিক যেভাবে দেখাতে চাচ্ছি সেভাবে। এখানে আমাদের যে লোগোর যে কাজটা এটা এরকম থাকবে না, এটা আলাদা হয়ে যাবে। তো আমরা এটাকে সরিয়ে উপরে নিয়ে রাখি। হ্যাঁ, তো যেহেতু আমাদের এই দুইটা মিলে ব্যাকগ্রাউন্ড, তো আমরা এখন এই দুইটাকে একসাথে সিলেক্ট করবো। করে এবার হচ্ছে যে আমি কন্ট্রোল জি যদি চাপি তাহলে গ্রুপ হবে। আবার আপনি যদি সেটা না চান আপনি অন্যভাবে গ্রুপ করতে পারেন। এখানে ফোল্ডার নামে একটা অপশন আছে, এই ফোল্ডারে যখন আপনি ক্লিক করবেন তখনও গ্রুপ হবে এবং এটাকে আপনি রিনেম করতে পারেন। ডবল ক্লিক করলে রিনেম হবে। এবার আমি লিখে দিব বিজি বা ব্যাকগ্রাউন্ড, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আমাদের এখন বিজনেস কার্ডের যে এরিয়াটা এই সাইডটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই সাইড নিয়ে কাজ করব। তো এই সাইডে হচ্ছে যে আমরা এখন কি করব, আমরা এখানে আইকন বসাবো এবং অন্য যা যা দেখানো দরকার সেটা আমরা এখন এখানে দেখাবো। তো সবার আগে হচ্ছে যে আমরা আইকন সার্চ করব। তো আইকনের জন্য আমি ব্রাউজারটা ওপেন করি। তো ফ্ল্যাটি আইকনে আসবো, এখান থেকে আপনি প্রচুর আইকন সার্চ করতে পারবেন। তো আমরা এখানে সার্চ দিব ইউজার লিখে সার্চ দিব। সার্চ দিলে এখান থেকে আপনি ফ্রি এবং প্রিমিয়াম প্রচুর আইকন পাবেন, যেটা আপনার ভালো লাগে। হ্যাঁ, তো আমরা এই আইকনটা যদি চাই তো এটাকে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন পিএনজি ফরম্যাট আছে। তো এর পাশাপাশি আপনি এসভিজি তেও কালেক্ট করতে পারেন। প্লাসে ক্লিক করলে দেখেন ইপিএস এবং পিএসডি। তো আমরা পিএসডি ফরম্যাটে ডাউনলোড দিব এবং ফ্রি ডাউনলোড। আপনি যদি এটাকে প্রিমিয়ামই কাউকে ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আবার অথরাইজেশনটা দিয়ে দিতে হবে যে আপনি এটা ফ্রি পিক থেকে কালেক্ট করেছেন। হ্যাঁ, এই অ্যাট্রিবিউটটা দিয়ে দিতে হবে এবং এই যে অ্যাট্রিবিউট সিলেক্ট করার জন্য কপি অ্যাট্রিবিউট আছে। তো এভাবে আপনি দিতে পারেন। যেহেতু আমরা টিউটোরিয়ালের জন্য বানাচ্ছি তাই আমি অত সময় নিচ্ছি না। আপনি যখন নিজে বানাবেন তখন চাইলে এগুলো আপনি নিজেও বানিয়ে নিতে পারেন, বা আপনি যদি চান যদি কোথাও থেকে ব্যবহার করেন তাহলে তাদের কপিরাইট ইস্যুটা জেনে তারপরে ব্যবহার করবেন, তাহলে আর আপনার কোনো সমস্যা নেই। তো আমরা দেখেন যে ইউজার যেটা আছে সেটা, তো আমরা আরো কিছু আইকন একবারে ডাউনলোড করে নিই। হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হবে। যেমন আমাদের ইউজার আইকনটা লাগবে, তারপরে আমাদের লাগবে হচ্ছে ফোন আইকন। দেখেন এখানে ফোন আইকনটা আছে, তো আমরা এই আইকনটা নিব, বা এটা নেই, এটা একটু প্রিমিয়াম লাগছে দেখতে। তো প্লাসে চেপে আমরা পিএসডি ভার্সনটা ডাউনলোড করব ফ্রিতে। ঠিক আছে, দুইটা নিলাম, ফোন আইকনটা নিলাম। এবার আমরা নিব হচ্ছে এনভেলপ আইকনটা। তো এখান থেকে সার্চ দিব এনভেলপ। আচ্ছা, তো এখান থেকে আমরা এই আইকনটা নিই। আমি খুব ঝটপট নিচ্ছি, আপনাদের সময় আপনারা অবশ্যই আপনার ডিজাইনের সাথে ম্যাচ করে ওই আইকনগুলো নেবেন। নিয়ে ওকে দিলাম এনভেলপ। এবার হচ্ছে যে আমরা বেশি সেকশন দিব না, আরেকটা সেকশন দিব, সেটা হচ্ছে ওয়েব। তো ওয়েবের জন্য এটা নেই। আচ্ছা, আর আরেকটা নিব সেটা হচ্ছে অ্যাড্রেসের জন্য। তো ম্যাপ আইকনটা নিয়ে নিই। এবার এখানে পিএইচডি দিয়ে ফ্রি ডাউনলোড দিব, দিয়ে তারপরে এটাকে সেভ করে নিব। তো আমাদের সবগুলো আইকন ডাউনলোড করা হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমরা এগুলো ব্যবহার করবো আমাদের প্রজেক্টে। হ্যাঁ, তো প্রজেক্টে আমরা যখন আইকনগুলোকে ব্যবহার করবো তখন আমরা একটু কাজ করব আগে। সেটা হচ্ছে আমরা এরিয়াগুলোকে তৈরি করে নিব আগে এবং তারপরে হচ্ছে যে আমরা এদের নিয়ে কাজ করবো। তো আমরা স্কোয়ার না করে একটু রেক্টেঙ্গেল করেই করবো। করে আমরা হচ্ছে যে এখানে একটা স্কোয়ার নিব। তো স্কোয়ার নেওয়ার জন্য আমি শিফট চেপে ধরে তারপরে স্কোয়ার দিব, এভাবে দেখেন এইভাবে। তো এখন এটা হলো, হওয়ার পর আমি ডবল ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম, এখানে এভাবে নিলাম। এখন আমাদের যে রেক্টেঙ্গেল টুলটা এখানে আসলো, আসার পরে এবার হচ্ছে যে আমি এটাকে আবার ডুপ্লিকেট করব। হ্যাঁ, তো পরে যেটাকে ডুপ্লিকেট করলাম এটাকে এবার আমি কন্ট্রোল টি চাপবো, চাপলে এটা বড় হবে। হওয়ার পর আমি এটাকে টেনে একটু বড় করে দিব, দিয়ে এটাকে এবার আমি হচ্ছে যে সাইজটা এভাবে দিব, দিয়ে এন্টার দিব। দিলে দেখেন এখন আমার এখানে দুইটা হলো, তাই না, একটা পাশাপাশি। এবং দেখেন দুইটা কিন্তু উইডথটা সমান, সরি হাইটটা সমান, কিন্তু উইডথটাতে একটু তফাৎ আছে, তাই না। তো এখন হচ্ছে যে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি একটু গ্যাপ রেখে তারপরে এটা এরকম করি। আচ্ছা, গ্যাপ কি রাখবো না, গ্যাপ না রেখে আমরা মিলিয়ে দিই, তাহলে মনে হয় ভালো লাগবে দেখতে। আমি কিন্তু কোনো প্রিপারেশন ছাড়াই করছি, সেক্ষেত্রে আর আপনারা অলরেডি জানেন যে আমার ডিজাইন স্কিল খুব একটা ভালো না, আমি বারবার একই কথা বলছি। তো এটাকে আমরা এখন আনলিঙ্ক করে দিব, এভাবে আমরা এটাকে আনলিঙ্ক করে দিব। আচ্ছা, আমরা প্রথমে 30 দিয়ে রাখি দুইটাই। আচ্ছা, করার পরে এটাকে আনলিঙ্ক করে না 10 করি। 10 করার পরে আনলিঙ্ক করে এটাকে এবার আমরা 0 করে দিই এই দুই পাশ। তো দেখেন এরকম হলো। আর এই যে আমাদের এই লেয়ারটার ক্ষেত্রে এই দুটো অংশ আমরা 0 করে দিব, তারপর আমরা দুটাকে একসাথে একটা লাগিয়ে দিব। তো সেটা করার জন্য আমরা এটাকেও 0 করব এবং এটাকেও 0 করব, করে এখানে ক্লিক করব। তো দেখেন এটা এরকম হলো ফাঁকা। তারপর আমি হচ্ছে যে দুটাকে একটার সাথে একটা লাগিয়ে দিব। তো আমি জাস্ট হচ্ছে এটার সাথে এটাকে এভাবে এনে একটু এটার সাথে এটাকে এরকম করে লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে এবার এটাকে ডবল ক্লিক করব, করে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটাই নিব, নিয়ে হচ্ছে যে জাস্ট একটু চেঞ্জ করে দিব যাতে করে এটা দেখতে ভালো লাগে। দেখেন এখন কিন্তু আমাদের এই এরিয়াটা দেখতে একটু সুন্দর লাগছে। তো এখন হচ্ছে আমি এটাকে টেনে আরেকটু দূরে দিয়ে আমি হচ্ছে এটা সাইজটা একটু বড় করে দিই, কন্ট্রোল টি চেপে এটাকে এবার লাগিয়ে
লাগিয়ে দিব এটার সাথে এভাবে। তো দেখেন এটা কিন্তু এখন সুন্দরভাবে লাগছে এবং আমি জুম করে একটু দেখি যে দেখেন খুব সুন্দরভাবে এটা মিশে গেছে, তাই না? তো এটা যদি এরকম ভাবে মিশে যায়, তারপরে এখন আমরা যেটা করবো এখানে আমাদের আইকনটা বসাবো। তো আমাদের আইকনটা, প্রথম আইকনটা হবে আমাদের ইউজার আইকন, তাই না? তো আমরা ইউজার আইকনের পিএইচডিটা ওপেন করবো। ওপেন করলে আমি কেন পিএইচডি ডাউনলোড করেছি, কারণ হচ্ছে যে আমি যাতে এদের কালার চেঞ্জ করতে পারি। তো এখন আমি কিভাবে এদের কালার চেঞ্জ করবো, আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে কালারটা আমরা কপি করে নিবো, এখান থেকে কপি করে নিবো। কপি করে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ডবল ক্লিক করবো এভাবে। ডবল ক্লিক করলে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা, আচ্ছা এটা এভাবে দিয়েছে, সমস্যা নেই। আমরা কালার ওভারলে নিয়ে তারপর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দিয়ে দিব। এটাকে ওরা গ্রে স্কেল মোডে করেছিল, তো আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে এটাকে অন্যের ডিজাইন যখন আপনি নিজের কাজে ব্যবহার করতে যাবেন তখন তো এই সমস্যাগুলো হবেই, স্বাভাবিক। আচ্ছা এখন এটা সিএমওয়াই কে হলো, আমি এখান থেকে হচ্ছে ইমেজে এসে অ্যাডজাস্টমেন্টের থেকে সরি মুডে এসে তারপর আমি এটাকে সিএমওয়াই কে করে নিয়েছি। পরেরগুলো থেকে যদি এরকম করতে হয় তখন দেখিয়ে দিব আরেকবার। ডবল ক্লিক করবো, ডবল ক্লিক করে আমরা লেয়ারের জন্য এরকম অপশন পাবেন, সেখান থেকে কালার ওভারলে এখানে সিলেক্ট করবেন, করে আপনার কালারটা এখানে দিয়ে দিবেন, দিয়ে ওকে করবো। তো দেখেন আমাদের এই কালারটা এখানে চলে আসছে, তাই না? এবার এটাকে আমি রাইট ক্লিক করে ডুপ্লিকেট করবো, কিন্তু ডুপ্লিকেট করবো কোথায়, আমাদের ব্যাক পিএইচডিতে। তো সেই জন্য আমি যাবো হচ্ছে যে এখানে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে আমাদের এই যে ডকুমেন্ট, এটা আমরা দিব হচ্ছে ব্যাক পিএইচডি। এছাড়া আপনি চাইলে নিউতেও ডুপ্লিকেট করতে পারতেন, তো আমরা এখানে ডুপ্লিকেট করবো। করলে দেখেন আমাদের এই লোগোটা চলে আসছে এখানে, কিন্তু দেখেন এই যে চলে আসছে ইউজার আইকনটা। এবার আমি কন্ট্রোল টি চাপবো, চেপে এটাকে ছোট করে নিব। এবার আমি যখন কন্ট্রোল চেপে এদেরকে ছোট করবো তখন দেখেন এটা একদম পারফেক্ট সাইজে ছোট হবে। হ্যাঁ, তো এটা এরকম ছোট করে নিয়ে আমি এটাকে এবার এখানে নিয়ে আসি। আচ্ছা আনার পর এটার কালারটা, তো এটা হওয়ার কথা ছিল না, এটা আসলে ব্যাকগ্রাউন্ডের এই কালারটা হওয়ার কথা ছিল, এই কালারটা হওয়ার কথা ছিল। তো আমি কালারটা কপি করে ওকে করে নিই এবং এখানকার যে কালার ওভারলে আছে এটাকে আমি হচ্ছে চেঞ্জ করে আমাদের যে কালারটা আছে এই কালারটা দিয়ে দিই, দিয়ে ওকে করি। ওকে করলে এটাকে আর দেখা যাচ্ছে না। এবার এটাকে হচ্ছে আমাদের এই যে এই ব্যাকগ্রাউন্ড এই দুইটার সাথে অ্যাডজাস্ট করবো। তো দুইটাকে সিলেক্ট করে নিয়ে সেন্টার এবং সেন্টার, দেখেন এটা এখন এরা দুজন এখন সেন্টার হয়ে গেছে পারফেক্টলি। তো আমি এখন এই দুইটাকে একটা গ্রুপ বানাবো। গ্রুপ বানিয়ে এবার এটাকে হচ্ছে যে এটার সাথে অ্যালাইন করে দিব এভাবে। দেখেন এবার এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা অ্যালাইন হয়ে গেল। এবার এখানে আমি হচ্ছে আমার নামটা লিখে দিব। তো এখানে আমি হচ্ছে যে এবার আমাদের টাইপ টুলটা সিলেক্ট করবো এবং কালারটা আমি হচ্ছে হোয়াইট কালারে লিখি, আমার মনে হয় সেটাই ভালো হয়। তো হোয়াইট কালারে লিখে এবার আমি আলাদা একটা লেয়ার তৈরি করবো। লেয়ার তৈরি করে এখানে হচ্ছে যে আমি আমার নামটা লিখে দিব। তো আমার নামটা, এবং এখান থেকে আমরা লেফট অ্যালাইনমেন্টটা সিলেক্ট করে দিব, দিয়ে আমি আমার নামটা লিখবো আলী হোসাইন, এবং এখানে লিখে দেই হচ্ছে ওয়েব ডেভেলপার। আচ্ছা দেখেন আমি কিন্তু এন্টার দিলাম, এত দূরে চলে আসলো। যদি আপনার ক্ষেত্রে এরকম হয় তাহলে দুইটা টেক্সটকে একসাথে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে প্যারাগ্রাফ, এই প্রপার্টিসটা সিলেক্ট করে নেবেন। দিলে প্যারাগ্রাফ প্রপার্টিস চলে আসবে। তারপর এখানে ক্যারেক্টার এখানে আসবেন, আসলে দেখেন এখানে এই এরিয়াটাকে আমরা অটো করে দিব। অটো করে দিলে দেখেন এটা ঠিক হয়ে গেছে। এবার আমি যে আলী হোসেন এই টেক্সটটাকে একটু বড় করব। তো এটা করার জন্য আমি এই টেক্সট শুধু এইটুকু অংশ সিলেক্ট করব, করে এখান থেকে হচ্ছে যে এখানে একটা ক্লিক করব 18 এখানে। এবার আমি এটাকে বাড়িয়ে দিব এভাবে, দেখেন আমি কিবোর্ডে আপ বাটন চাপছি এবং এটা বড় হয়ে যাচ্ছে। তো এটা বড় করার পর এবার হচ্ছে যে আমি এটাকে এভাবে আমার পজিশন মতো নিয়ে আসবো, এনে এখন দেখেন আমাদের কিন্তু এই সবগুলো এই লেয়ারগুলোর দিকে তাকান, একটা দুইটা তিনটা, এই সবগুলো মিলে আমাদের এই একটা সেকশন হলো। তো আমি এবার এটাকে গ্রুপ করব, গ্রুপ করে আমি এটার নাম দিব অথর বা ইউজার দিলাম, দিয়ে এখন দেখেন আমার একটা গ্রুপ হয়ে গেল। এবার আমি যেটা করবো, আমার কিবোর্ডে অল্টার, দেখেন আমার এই গ্রুপটা সিলেক্ট আছে, কিবোর্ডে অল্টার চাপলে দেখেন আমার মাউস পয়েন্টারটা ডবল হয়ে গেছে দুটা। তো এবার আমি এটাকে ড্রাগ করে যদি নিচে নিয়ে আসি তাহলে এরকম হবে। এখন দেখেন এখানে একটু ডিস্টার্ব হচ্ছে, তো ডিস্টার্বটাকে আপনি যদি অ্যাভয়েড করতে চান দেখেন এখানে অটো সিলেক্ট এটা ক্লিক করা আছে, এটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে এবার শুধু আমরা ইউজার লোগোটাকে গ্রুপটাকে আবার সিলেক্ট করবো, করে অটো অল্টারে ক্লিক করে ধরে, দেখেন অল্টারে ক্লিক করে ধরে এবার যদি আমি গ্রুপে টান দিই তাহলে দেখেন দুটা কিন্তু দুইটা করে হচ্ছে। এবার আমি ডুপ্লিকেট করে আরেকটা বানাবো, তারপর আরেকটা বানাবো, দেখেন আমার এখানে 4টা হলো, তাই না? তো এবার হচ্ছে আমি আমার বাকি কাজগুলো এখান থেকে করে নিব একটা একটা করে। তো আমার পরেরটা হবে হচ্ছে ফোন। তো ফোনের জন্য আমাদের যে ফোন পিএইচডিটা আছে সেই ফোন পিএইচডিটা আমরা এবার ওপেন করি। তো এবার হচ্ছে আমরা আবার আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালারটা এখান থেকে কপি করে নিব, এখান থেকে নিয়ে তারপরে আমাদের যে ফোন এটাকে এবার ডবল ক্লিক করব। দেখেন এটা আবার ওরা অন্যভাবে দিয়েছে, এক একটা এক এক ভাবে বানিয়েছে। তো এটাকে আমরা আমাদের যে কালারটা এই কালারটা এখানে দিয়ে দিব, দিয়ে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমাদের যে লেয়ারটা এটাকে আমরা আমাদের জায়গায় নিয়ে যাব, মানে আমাদের ব্যাক এখানে এনে ওকে দিব। আমাদের যেহেতু ইউজারটার আর কোনো কাজ নেই, এই উইন্ডোটা কেটে দেই, কারণ ডুপ্লিকেটের সময় ডিস্টার্ব হচ্ছে। এটাও আর কাজ নেই, কেটে দিই, কারণ এটা ডুপ্লিকেট হয়ে গেছে। এবার কন্ট্রোল টি চাপবো, চাপলে এটা ছোট হবে। এবার আমরা আমাদের কিবোর্ডে শিফট চেপে ধরে এটাকে ছোট করে ফেলবো, ছোট করে একদম আমাদের সাইজ যতটুকু সাইজ দরকার হয়। আপনি যদি আরো পারফেক্টলি করতে চান সেক্ষেত্রে যে আমাদের ইউজারের যে লোগোটা, এই লোগোটা আপনি একটু দেখতে পারেন। যেমন এটা হচ্ছে আমাদের পরেরটা, এটা আমাদের ফোন হবে। তো আমি আগে চেঞ্জ করে এটা টেক্সটটা ফোন করে দিই। ফোন করার পর আমি এবার এই লেয়ারটা ওপেন করবো। এই লেয়ারটা ওপেন করলে এখানে যে টেক্সটটা আছে এখানে আসবো। এবার কন্ট্রোল টি দিব, কন্ট্রোল চাপলেই দেখেন আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের এটা সাইজ হচ্ছে 40 পিক্সেল বাই 40 পিক্সেল। তো আরো একটু ডিটেলে দেখতে চাইলে এটাকে এরকম করে আপনি এরকম বড় ছোট করলেও দেখতে পারবেন যে এটা কতটুকু আছে। তো এটা 40 পিক্সেল বাই 40 পিক্সেল আছে, ঠিক আছে। তো আমাদের যে ফোনের আইকনটা, এখন ফোনের আইকনটাকে আমরা রিপ্লেস করে ফোনের আইকনটাকে আমরা এখন ফোনের লেয়ারটাকে সিলেক্ট করবো, করলে এটা এবার নিচে নিয়ে আসতে পারবেন। তো এনে এবার আমরা এটাকে এখানে দিয়ে দিব, এবং আমাদের যে এখানকার যে
আগের যে লোগোটা ইউজার, সেই লোগোটা যেহেতু লাগছে না, এবার আমরা এটাকে ডিলিট করে দিব। দেখেন এখন ফোনের লোগোটা আমাদের জায়গা মতো চলে আসছে। এবং এবার হচ্ছে আমরা এই দুইটাকে আবার সেন্টার করবো। দেখেন অ্যালাইনমেন্ট সেন্টার এবং সেন্টার, তাহলে এটা পারফেক্টলি সেন্টার হলো, তাই না? এবার আমরা এখানে আমাদের ফোন নম্বর দিব। তো ফোন নম্বরের এখানে আমরা ডবল ক্লিক করে দুইটাই সিলেক্ট করে নিব, সব দিয়ে আমরা এবার আমাদের ফোন নম্বর দিব। তো মনে করেন আমি দিলাম 0174, তারপর আমি এরকম ভাবে একটা নাম্বার দিলাম, দিয়ে আবার হচ্ছে এন্টার দিব। এন্টার দিয়ে আবার নাম্বার লিখবো 0155 3টা 0 দিয়ে এভাবে দিলাম, দিয়ে তারপর দুইটা টেক্সট একসাথে সিলেক্ট করে দিয়ে আমি এদের টেক্সটের সাইজটাকে একটু ছোট করে 30 পিক্সেল করে দিলাম, দিয়ে এবার হচ্ছে আমি এদেরকে আবার সেন্টার অ্যালাইন করে দিই এভাবে। তো দেখেন এবং এখন কিন্তু আমার ফোন নম্বরটাও সেন্টার অ্যালাইন হয়ে গেল, তাই না? তারপরে এখানে এখন আমরা হচ্ছে আমাদের মেইল সেকশনটা, এটাকে আমরা একটু কাজ করি। তো মেইল সেকশনটা নিয়ে আমরা কাজ করার জন্য আমাদের যে এনভেলপ ডাউনলোড করেছিলাম সেই এনভেলপটা নেই, এই যে মেইল। তো মেইলের এবার আমরা এই কালারটাকে চেঞ্জ করবো। তো কালারটা ডবল ক্লিক করে আমরা এই যে আমাদের যে কালার, সেই কালারটা নিলাম, নিয়ে এটাকে এবার আমরা ডুপ্লিকেট করব। দেখেন ডুপ্লিকেট করে তারপর আমরা আমাদের যে ব্যাক পিএইচডি সেখানে চলে যাব। চলে গিয়ে এই যে আমাদের যে ব্যাক পিএইচডিটা আছে, এই ব্যাকের এখানে এবার আমরা কন্ট্রোল টি চাপলে এটা সাইজে ছোট হবে। তো শিফট চেপে আমরা এটাকে ছোট করব। তো ছোট করে আমাদের যে ইউজারের ইমেজ এখানে এটাকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমাদের এই লেয়ারটা দেখা যাচ্ছে না, কারণ এটা নিচে আছে। তো আমরা এটাকে তেলে উপরে দিয়ে দিব, তাহলে দেখা যাবে। ফোন নিয়ে কাজ করা শেষ, এখানে আমরা দিয়ে দিব মেইল। তো মেইল দিয়ে কাজ করে এবার আমরা এই গ্রুপটাকে বড় করব, করে এখানে দেখেন আমাদের এই গ্রুপ, এখানে আমাদের এই লোগোটা, এটাকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে এখন মেইল আইকনটা দেখা যাচ্ছে। এবং এই যে এখানে আমাদের যে টেক্সট, এখন আমরা জাস্ট এডিট করব, ডিজাইনের কাজ কিন্তু শেষ। তো এখন আমরা এখানে এসে আমরা লিখলাম মনে করেন user@yourdomain.com, এরপর এন্টার দিয়ে দিলাম মনে করেন admin@yourdomain.com। দুইটা টেক্সট একসাথে সিলেক্ট করবো এবং এই ফন্ট সাইজ কত দিয়েছিলাম, একই ফন্ট সাইজ দিব যাতে দেখতে ভালো লাগে। তো আমরা একটু দেখে নেই যে আমাদের ফোনের জন্য ফন্ট সাইজ কত ছিল, 30 পিক্সেল ছিল। তো মেইলের জন্য আমরা ফন্ট সাইজটা 30 পিক্সেল করে দেব, 40 পিক্সেল থেকে 30 পিক্সেল করে। এবার হচ্ছে এটাকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করবো, এই লেয়ারটা সিলেক্ট করবো এবং আজ হচ্ছে আমাদের এই যে এই লেয়ারটা, এই দুটো লেয়ারটাকে আমরা এবার একসাথে ক্লিক করবো করে তারপরে হচ্ছে যে আমাদের মুভ টুলে যাবো, গিয়ে এটাকে এবার সেন্টার অ্যালাইন করে দিব, তাহলে এটা এরকম হলো, তাই না? এবার হচ্ছে যে আমরা এখানে ওয়েব দিব। তো ওয়েব যদি দেই তাহলে আবার আমাদের ম্যাপ অ্যাড্রেস দেওয়া যাচ্ছে না, আমরা এখানে ফিজিক্যাল অ্যাড্রেস দিব না, আমরা ওয়েব দিয়ে দিই। হ্যাঁ, তো ওয়েবের জন্য আমরা www এটা নিলাম, নিয়ে এবার এটা হচ্ছে যে এটা দেখেন, এবার আরেকবার আসেন, দেখেন এখানে এখানে গ্রে দেওয়া আছে, মানে এটা গ্রে স্কেলে আছে। তো এটাকে আমরা চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে যে যাব হচ্ছে যে ইমেজ থেকে মুড থেকে আমরা সিলেক্ট করবো CMYK কে কালার মোড, তারপর ওকে দিব, তাহলে এখন এটা CMYK হলো, মানে সব কালার সাপোর্ট করবে। তারপর আমরা এবার এই লেয়ারটাকে ডবল ক্লিক করবো, ডবল ক্লিক করে আমরা যাব হচ্ছে কালার মোডে, কালার ওভারলে। এখানে আরো অনেক মোড আছে, ব্রাভেল এমবস আছে, এগুলো দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। এবং আমাদের কালারটা সিলেক্ট করে দিলে আমাদের কালারটা চলে আসলো। এবার আমরা এটাকে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করে আমাদের লেয়ারে নিয়ে যাব, ব্যাকে দিলে ওটা ওখানে চলে গেছে। অবশ্যই আমাদের এটা কেটে দিবে এখান থেকে, দেখেন চলে আসছে। এবং এই লেয়ারটা, এটা যেহেতু L1 তাই না, এটা তো এটাকে আমরা একদম সবার উপরে দিয়ে দিব এবং এটাকে বন্ধ করে এটাকে দিব ওয়েবসাইট। আচ্ছা, অনেকদিন পর বিজনেস কার্ড বানাচ্ছি, অনেক সমস্যা থাকতে পারে, আপনারা এসব করবেন না। জাস্ট আমি যেহেতু ফটোশপ শেখাচ্ছি এবং ফটোশপের সাথে একটা প্রজেক্ট বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের অনেক কিছু শেখা হয়ে যায়। হ্যাঁ, তো দেখেন এখন হচ্ছে আমরা এটাকে আবার ওপেন করবো। ওপেন করে আমাদের এই যে লোগোটা, এটাকে আমরা ছোট করবো, কন্ট্রোল টি চেপে ছোট করে, এটা শিফট চেপে দিব। এবার দেখেন এটা 40 পিক্সেল সাইজ করে দিব, করে এটাকে এবার ধরে এনে এখানে বসিয়ে দিব এভাবে। এবং আমাদের যে এই লোগোটা আছে আগের, সেটাকে ডিলিট করে দিব এখান থেকে এভাবে। এবং আমাদের যে টেক্সট আছে, এই টেক্সটটাকে এবার আমরা চেঞ্জ করবো। মনে করেন দিলাম www.yourdomain.com, আরেকটা দিলাম মনে করেন আমাদের যে লিঙ্কটা আছে ইউটিউবে, ওইটাই দিয়ে দিই এখানে। দুইটা লিঙ্ক দিয়ে কন্ট্রোল চেপে সিলেক্ট করে নিলাম, নিয়ে তারপরে আমরা ফন্ট সাইজটা 30 পিক্সেল করে দিব, দিয়ে ওকে। এখন যেহেতু আমাদের আর এই ইউটিউব লিঙ্কের কোনো দরকার নেই, সেক্ষেত্রে আমরা এটাকে এখন ডিলিট করে দিব, এই যে নিচের এটা, এবং এদেরকে এবার সেন্টার করে দিব। তো এটাকে সিলেক্ট করবো একবার, এটাকে সিলেক্ট করবো আরেকবার, করে সেন্টার লাইন দিব, তাহলে এটা সেন্টার হয়ে গেছে। এবার আমরা একটু চেক করে দেখি যে আমাদের গ্রিড টেনে যে এরা পারফেক্টলি আছে কিনা। দেখেন আছে, এবং এখানেও এরা পারফেক্টলি অ্যালাইন্ড আছে। যদি না থাকে তাহলে একটু অ্যালাইন করে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এখানে সবগুলো কাজ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এই যে সবগুলো গ্রুপকে আবার সেন্টার করবো। করার জন্য যেটা করবো, এই 4টা গ্রুপকে আমরা সিলেক্ট করে নেব, কন্ট্রোল জি চেপে সিলেক্ট করে এই গ্রুপটাকে এবং ব্যাকগ্রাউন্ড, এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা হচ্ছে যে সেন্টার করবো। তাহলে দেখেন এখন এটা পারফেক্টলি সেন্টার হলো। তো আমাদের যেহেতু এটাও শেষ, আমরা এখন কন্ট্রোল এস চেপে প্রজেক্টটাকে সেভ করে নিলাম। এবার ফাইলে গিয়ে সেভ এজে যাবো, সেভ এজে গিয়ে এটাকে ইপিএস এ সেভ করবো আমরা, তাই না? ফটোশপ ইপিএস, এই দেখেন সেভ, তারপর ওকে, তাহলে এটা ফটোশপ ইপিএস হলো। এবার আমরা হচ্ছে যে ক্লায়েন্টকে দেখানোর জন্য যে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে শুধু ডিজাইনটাকে রাখবো। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দিব, দিয়ে তারপরে হচ্ছে যে কন্ট্রোল অল্টার শিফট এস চাপবো কিবোর্ডে, তাহলে এরকম আসবে। এবং আমরা সিলেক্ট করবো হচ্ছে পিএনজি। তার আগে একটা কাজ করবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দিব। তো সেটা করার জন্য ইমেজ স্ট্রিম দিয়ে ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। এবার কন্ট্রোল অল্টার শিফট এস দিব,
দিয়ে এবার হচ্ছে সেভের জন্য ব্যাকটা আলাদাভাবে দুইটা পিএনজি ফাইল সেভ করে দিব। তো আমাদের ফটোশপ দিয়ে অনেক কাজ শেখা শেষ এবং আমাদের প্রজেক্ট বানানো শেষ। এবার হচ্ছে আমরা এই প্রজেক্টটাকে ক্লায়েন্টকে পাঠাবো। তো ক্লায়েন্টকে যদি আপনি এভাবে দুইটা ইমেজ পাঠিয়ে দেন, যেরকমটা আমরা তৈরি করেছি, দেখেন একটা ইমেজ এবং একটা ইমেজ, এরকম যদি আপনি দুইটা ইমেজ বানান, এটা ইনভ্যালিড আসছে কেন দেখেন, এরকম যদি আপনি পাঠান তাহলে ক্লায়েন্টের কাছে ভালো লাগবে না। তো ক্লায়েন্টকে আমরা একটু সুন্দর করে প্রেজেন্ট করে দিব। তো প্রেজেন্টের জন্য আমার কাছে মকআপ আছে মনে হয়, তো এখান থেকে আমরা হচ্ছে যে একটা বেসিক মকআপ নিয়ে নিই, যেমন এই মকআপটাই দেওয়া যেতে পারে, সমস্যা নেই। তো ফটোশপে এই ফাইলটাকে ওপেন করে নিব, মকআপ ফাইল। আপনি মকআপগুলো প্রচুর ডাউনলোড করতে পারবেন, জাস্ট আপনার ইন্টারনেটে এসে সার্চ দিলেই হবে যে বিজনেস কার্ড ফ্রি মকআপ। হ্যাঁ, তো এছাড়া আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিই, গ্রাফিক্স বার্গার এরকম একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আসলে এখানে মকআপ নামে একটা আছে, ফ্রি মকআপ। এখান থেকে আপনি প্রচুর ফ্রি মকআপ ডাউনলোড করতে পারবেন বিজনেস কার্ড বা অন্য অনেকের জন্য। তো আমরা মকআপে যাব, যেহেতু আমি এখন বিজনেস কার্ড বানিয়েছি তাই বিজনেস কার্ড মকআপ। তো এখানে আসলে আপনি প্রচুর মকআপ পাবেন এবং আমি যে মকআপগুলো ব্যবহার করছি ম্যাক্সিমাম এখান থেকে ডাউনলোড করা। তো দেখেন এখানে মকআপ আছে এরকম। তো দেখেন আমাদের ডিজাইনটা তো এরকম ছিল, এখন আমরা এই ডিজাইনটা বন্ধ করে রাখি। এখন আমরা মকআপ ব্যবহার করবো। মকআপের জন্য এখানে যে ফন্ট, এই ফন্টের যে মকআপটা আছে, এই ফন্টের এটাতে ডবল ক্লিক করবেন, করলে আলাদা একটা উইন্ডো ওপেন হবে। দেখেন, তো আলাদা উইন্ডো ওপেন হলে এখানে হচ্ছে এবার আমরা আমাদের যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা এখন এখানে দিব। তো ব্যাকের ডিজাইনটা দিয়ে রাখি এখানে এভাবে দিয়ে, এবার হচ্ছে আমরা এটাকে একটু বড় করে দিই এভাবে করে এন্টার দিব। এন্টার দিলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছন দিয়ে কিন্তু আমাদের ওই ডিজাইনটাও দেখাচ্ছে। তো সেটা করার জন্য আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের বাকি ব্যাকগ্রাউন্ডে যত লেয়ার গুলো আছে সবগুলো বাদ দিয়ে দিব। এবার ঠিক হয়েছে। এবার আমরা হচ্ছে এটাকে ক্রস করবো। ক্রস করলে জিজ্ঞেস করবে যে আপনি এটাকে সেভ করবেন, আমি বলবো ইয়েস। তো ইয়েস বললে একটু ওয়েট করবেন, দেখেন সুন্দর করে আপনার লেয়ারটা এখানে বসে গেছে, মানে খুব সুন্দর করে একটা মকআপ তৈরি হয়ে গেছে। এবার আমরা ব্যাক সাইডের জন্য একটা মকআপ দিব। তো আমরা আবার এখানে ডবল ক্লিক করবো, করলে ব্যাক আসলো। তো আমাদের ব্যাকের যে ডিজাইনটা আমরা উল্টা করেছি না, ব্যাকে ফন্ট দিয়েছি, ফন্টে ব্যাক দিয়েছি, সমস্যা নেই। এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এবার এটাকে আমরা বড় করে দিব এখান থেকে এখান পর্যন্ত, আর এখান থেকে এখান পর্যন্ত দিয়ে এন্টার দিব। দিয়ে আমাদের যা কিছু আছে এই লেয়ারটা বাদ দিয়ে অন্য সবগুলো লেয়ার বন্ধ করে দিয়ে তারপরে এবার আমরা একইভাবে ক্রস দিয়ে তারপর ইয়েস দিব। দিলে দেখেন আমাদের যে লেয়ারটা ব্যাকগ্রাউন্ডটা এরকম চলে আসছে এবং বোঝা যাচ্ছে না, তাই না? আমরা উল্টা কাজ করেছি তাই। যদি আমরা ঠিকভাবে করতাম, এখানে আমরা যদি ফ্রন্টের ডিজাইনটা দেখাতাম এবং ওখানে যদি আমরা ব্যাক দেখাতাম তাহলে তো আচ্ছা, আমরা একবার এইভাবে নিয়েছি, আরেকবার ভাবে নিব। এবার আমরা এই প্রজেক্টটাকে সেভ করবো কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে। এই প্রজেক্টটাকে এভাবে সেভ করে আমরা এটাকে পিএনজিতে অবশ্যই সেভ করবো না, কারণ পিএনজিতে সেভ করলে ফাইল সাইজ অনেক বেশি হবে। আমাদের মেইন ফাইলটা অবশ্যই হাই রেজুলেশন দরকার, কিন্তু এই প্রিভিউটা এত হাই রেজুলেশন দরকার নেই, এটা জেপিজিতে যাবে, ভেরি হাই থাকুক সমস্যা নেই। এবং এটাকে এবার আমরা আমাদের প্রজেক্টে সেভ করি, এখানে বিজনেস কার্ড প্রজেক্টে এখানে এসে জেপিজিতে সেভ করে দিলাম। এবার আমরা এটাকে আবার ঘুরিয়ে দিই। হ্যাঁ, এটাকে ঘুরিয়ে এখানে আমরা দিয়ে দিব মনে করেন ব্যাকের ডিজাইনটা, এটা আমাদের ব্যাকের ডিজাইন দিয়ে আগেরটাকে বাদ দিয়ে এটাকে রেখে তারপরে আমরা এবার এটাকে সেভ করবো এভাবে। তো দেখেন তখন আবার আপনার ডিজাইনটা এরকম হতো। আর ব্যাকের জন্য ব্যাকের যে ডিজাইনটা এখানে হচ্ছে আমাদের নতুন যে ব্যাকের ডিজাইন, এটা দিয়ে দিব এখানে এভাবে দিয়ে তারপরে এটাকে এভাবে বড় করে দিব, করে এবার এটাকে আমরা সেভ দিব এভাবে। তো দেখেন এখন এরকম হলো। তো এক্ষেত্রে আমার এই ডিজাইনটা ভালো লাগছে না, তাই না? তো আমরা আপাতত এটা ব্যবহার করবো না, আরেকটা মকআপ ব্যবহার করি। এখানে আরো কিছু মকআপ আছে, এরকম একটা মকআপ না, আচ্ছা এই মকআপটা ব্যবহার করা যায়। তো এখানে এসে এই যে ফ্রন্টের জন্য আমরা ফ্রন্টের ডিজাইনটা নিব, দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড লাগবে না, এটা বাদ দিয়ে তারপরে এস দিব। এই যে দেখেন চলে আসছে। এবং ব্যাকের জন্য একটা দিব। আচ্ছা, তারপরে আমরা আবার ব্যাকগ্রাউন্ড রাখবো না, তো এভাবে দিব। দেখেন এই যে আমাদের ডিজাইনটা এরকম হলো। হ্যাঁ, তো আমরা এটাও সেভ করি প্রিভিউ আকারে, হাই রেজুলেশন থাকুক সমস্যা নেই, এবং এখানেই সেভ হোক তাও সমস্যা নেই, ঠিক আছে। আরেকটা মকআপ নেই, আমি তিনটা দেখাচ্ছি যাতে করে আপনাদের এই কাজগুলো করতে কখনোই সমস্যা না হয়। হ্যাঁ, যাতে এই কাজগুলো আপনারা সুন্দরভাবে করতে পারেন। এই যে আরেকটা মকআপ, এই মকআপটা অবশ্য এরকম ডিজাইনের জন্য ভালো, অন্য ডিজাইনের জন্য ভালো না, তাই আমরা এটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমরা অন্য একটা মকআপ নিই, ফ্ল্যাট। আমরা এই মকআপটা নিই, এটা ওপেন করলাম, ওপেন করে আমরা এই মকআপটা নিই। হ্যাঁ, তো এটা নেওয়ার জন্য আমরা এখন যেটা করবো, এই যে ব্যাকের জন্য এটা, তো আমরা এটাকে এবার ওপেন করি। ওপেন করে এখানে হচ্ছে আমাদের ডিজাইনটা দিয়ে দিব। তো আমরা এটা দিব এখানে, ব্যাকের ডিজাইনটা দিই। আচ্ছা, দিয়ে হচ্ছে যে এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এবার আমরা এটাকে সেভ করি এভাবে। তো দেখেন এরকম হলো। এবং ফ্রন্টের জন্য দিব এটা, এবং এখানে এসে আমাদের যে ফ্রন্টের যে কালারটা এটা এখানে দিয়ে দিব, দিয়ে এন্টার দিব, দিয়ে হচ্ছে আমাদের আগের ডিজাইনটা বাদ দিয়ে এবার এটা আমরা সেভ করবো এভাবে। তো করলে দেখেন এরকম হলো। এবং আমরা এবার এই প্রজেক্টটাকে সেভ করে দিব আমাদের জায়গা মতো। তো দেখেন আপনি এখন, আমি আশা করছি যে আপনি ফটোশপ সম্পর্কে অনেক ভালো আইডিয়া আপনার হয়ে গেছে। আপনার যদি কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা সেকশন নিয়ে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি চাইলে ভিডিওটাকে ফরওয়ার্ড করে আরেকবার দেখতে পারেন, অথবা আপনার যদি মনে হয় কোনো সমস্যা, সেক্ষেত্রে আপনি তার ডিটেইল আপনি ইউটিউবে সার্চ দিয়ে পেতে পারেন। যেহেতু এটা একটা ক্র্যাশ কোর্স এবং এখানে আমি আপনাদেরকে একটা প্রজেক্ট তৈরি করে দেখিয়েছি, সেক্ষেত্রে আমি চাইলেও আপনাদেরকে আরো বেশি কিছু দেখাতে পারছি না। আমি আশা করছি ভিডিওটা আপনাদের জন্য উপকারী হয়েছে এবং আপনি এখন সুন্দর করে ফটোশপটা শিখতে পেরেছেন এবং মোটামুটি বেসিকটা আপনার বিল্ড আপ হয়ে গেছে। তো আপনি শুধুমাত্র যে বিজনেস কার্ডই বানাবেন তা নয়, এর পাশাপাশি আপনি কিছুদিন লোগো বানাবেন, কিছুদিন ব্রোশিয়ার বানাবেন, কিছুদিন
অন্য কাজগুলো করবেন, যেমন টি শার্ট ডিজাইন করবেন, এই কাজগুলো আপনি করবেন। তো এই কাজগুলো করলে কি হবে, আপনি যখন অনেকগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, একটা সময় হবে কি যে আপনার তখন নিজেই বুঝতে পারবেন যে কোথায় আপনার ইন্টারেস্ট। হয়তো বা আমি আপনাকে বিজনেস কার্ড বানানো দেখালাম এবং আপনি কয়েকটা বিজনেস কার্ড বানালেন, বানানোর পর আপনার এতে কোনো ইন্টারেস্টই পেলেন না, এরপর আপনি টি শার্ট ডিজাইনে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে আরে এই কাজটা তো করতে আমার খুব ভালো লাগছে। অথবা এমন হতে পারে যে আপনি ট্রাইফোল্ড ডিজাইন করলেন এবং সেটা আপনার কাছে খুব বেশি ভালো লাগছে। আসলে গ্রাফিক্স ডিজাইনের এত ক্যাটাগরি যে এখানকার কোনো একটা না কোনো একটা ক্যাটাগরি আপনার ভালো লাগবেই। তাই আমি আপনাকে বলছি যে আপনি প্রত্যেকটা ক্যাটাগরি চেক করেন এবং কোন ক্যাটাগরিটা আপনার জন্য বেস্ট, যেটা আপনি ভালো পারেন আপনি সেই ক্যাটাগরি নিয়ে এগোবেন। এরপর আপনি যখন ভালো কোয়ালিটির কাজ করতে পারছেন তখন আমি আপনাকে সরাসরি ফাইবারে বা আপওয়ার্কে কাজ করার জন্য রিকমেন্ড করছি না। আপনি যাবেন হচ্ছে freelancer.com এ, এছাড়া ডিজাইনের কন্টেস্ট আছে, 99 ডিজাইন আছে, এসব ওয়েবসাইটে গিয়ে আপনি কন্টেস্ট করবেন। তো কন্টেস্ট করলে আপনার যেটা হবে, আপনার স্কিলটা অনেক দ্রুত ইমপ্রুভ করবে। কারণ ক্লায়েন্টরা হচ্ছে যে আপনাকে একটা ডেসক্রিপশন দিয়ে দিবে, তাদের কিছু চয়েস দিয়ে দিবে, সব কিছু তারা বলে দিবে। বলে দেওয়ার পর আপনি তার কনসেপ্টের উপর ভিত্তি করে যখন আপনি কন্টেস্টে অ্যাপ্লাই করবেন, কন্টেস্টে কাজ করবেন, আপনি 2-3 মাস ধরে যখন আপনি বারবার কন্টেস্ট করবেন, অনেকগুলো কন্টেস্ট করবেন, তখন কিন্তু আপনার স্কিল অনেক ইমপ্রুভড হয়ে যাবে। এবং এর মাঝে যদি আপনি 2-1টা কন্টেস্ট জিতে যান তাহলে তো আপনার কপালই খুলে গেল। তারপর যখন আপনি কন্টেস্টে জিততে শুরু করলেন তখন আমি আপনাকে রিকমেন্ড করবো যে ফাইবার, আপওয়ার্ক এইসব জায়গায় আসেন। পাশাপাশি freelancer.com এও আপনি তখন হচ্ছে যে কাজের জন্য বিট করবেন। আর যখন আপনি ফ্রিল্যান্সারে বা আপওয়ার্কে কাজের জন্য বিট করবেন তখন হচ্ছে যে আপনি দেখাতে পারবেন ক্লায়েন্টদেরকে যে আমার এতদিনকার এক্সপিরিয়েন্স, এই যে আমার পোর্টফোলিও, আমি এগুলো বানিয়েছি। এবং আপনি যেহেতু গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছেন বা করবেন, সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করছি বিহেন্সে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং বিহেন্সে আপনার পোর্টফোলিওগুলো সাজিয়ে নেবেন। তাহলে আপনার কাজ পেতে অনেক সুবিধা হবে। এবং ড্রিবলের থেকেও বিহেন্সে আমি যতটুকু জানি কাজ বেশি পাওয়া যায়। আবার ড্রিবলে আপনি যখন কাজ পাবেন সেগুলো অনেক বিগ বাজেটের হয়। আবার ড্রিবলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা থেকে শুরু করে একটু ভেজাল, কিন্তু বিহেন্সে আবার এগুলো খুব সহজ, মানে আপনি খুব সহজেই বিহেন্সে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। বিহেন্সে অ্যাকাউন্ট খোলা ফ্রি এবং কোনো হ্যাসেল নেই। তাই আপনি বিহেন্সে সুন্দর করে একটা অ্যাকাউন্ট খুলে আপনি যদি অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন এবং আপনার কাজগুলো বিহেন্সে আপলোড করতে থাকেন, তাহলে আপনি দেখা যাবে হয়তো বিহেন্সেও ক্লায়েন্ট পেয়ে গেলেন। ক্লায়েন্ট কিন্তু বিহেন্সে বেশি ড্রিবলের থেকে, যদিও ড্রিবলের ক্লায়েন্টরা যখন কাজ দিবে সেগুলো অনেক বড় বাজেটের হয়। তারপরেও আপনি ড্রিবল এবং বিহেন্স দুই জায়গাতেই ট্রাই করবেন। ড্রিবলে তো আবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য ইনভাইটেশনের দরকার হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার বিহেন্সের প্রোফাইলটা লাগবে। তো আপনি বিহেন্সে একটা ভালো প্রোফাইল বিল্ড করুন, এর পাশাপাশি কন্টেস্টে অ্যাপ্লাই করতে থাকুন। আর কন্টেস্ট যখন জিতবেন তখন আপনি হচ্ছে যে বিডিং মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্কে আসবেন, তারপর পিপলস পার আওয়ার আছে, এখানে এসব জায়গায় আসবেন। আমার একটা টিউটোরিয়াল আছে যে টপ 5 ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, সেই ভিডিওটা দেখলো আমি কেন এদেরকে টপে রেখেছি সে ব্যাপারে আমি খুব ডিটেইলে বলেছিলাম, সেগুলো দেখে আসতে পারেন। তো সেসব দেখে আপনি যখন আপনার স্কিলটাকে একটা নতুন লেভেলে নিয়ে যাবেন তখন আমি আশা করছি যে আপনি সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন সেকশনে। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানান যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি। এখনো প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং প্রোকোডারের সাথেই থাকবেন। ধন্যবাদ।